একটা মিনিমাইজ হওয়ার জন্য দেখানো যায়, এটা বুঝতেছো না? ওকে, ঠিক আছে। এখানে কেউ চাপ দাও, চাপ দাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শতকরা 2 নম্বর ক্লাসটা করব। গত ক্লাসটা কেমন লেগেছিল আপনাদের? সবাই জয়েন করার আগে একটু কথা বলি। গত ক্লাসটা কি সবাই বুঝছিলেন? পরবর্তীতে বাসায় বই থেকে প্র্যাকটিস করছিলেন? এখন যদি আমি নতুন 2-3টা অঙ্ক দেই, গত ক্লাসে যে সিস্টেমটা আমরা শিখছিলাম সেই সিস্টেমটা অ্যাপ্লাই করে মুখে মুখে অঙ্ক করে দিতে পারবেন? ওকে, পারলে ভালো, না পারলে আবার প্র্যাকটিস করে নেবেন। তো আসি আমরা আজকে শতকরার টপিকটার শুরু থেকে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করব। এই অধ্যায়ে প্রায় 300টার মতো অঙ্ক আছে। এতগুলো অঙ্ক করা আসলে কখনোই সম্ভব না, আর প্রয়োজনও নাই, কারণ অনেকগুলো অঙ্ক ছেড়ে দিতে হবে আপনাদের করার জন্য। আমরা স্কিপ করে করে জাম করব। কতগুলো ইনপুট হয়েছে? আরও দিতে থাকো। আচ্ছা, আমি বলতেছি, দাও থাক, পরে না লাগলে পরে বলবো। মাথায় ঢুকে না স্যার, ফাজলে এলাহি, এই টাইপের কথা শুনতে আমি রাজি না। মাথায় ঢুকে না এই কথা মানে কি? এই কথা মানে হচ্ছে যে এটা একটা চিরন্তন সত্য বাক্য। আপনি বললেন যে আমার মাথায় এমন জ্যাম, এটা ঢুকে না। তার মানে কি? এটা কথাটা এইভাবে যে আমার মাথায় ঢুকাইতে পারি নাই, এখন চেষ্টা করতেছি। যে ক্লাস নিছি ওই ক্লাস করে অনেকে প্রচুর অঙ্ক মুখে মুখে করে ফেলবে, আর যে আবার অনেকে আছে এখন ঢুকেই নেই মাথা। তাহলে কেমনে হবে? আরো ইনপুট দিতে হবে। আচ্ছা, পরে আসতেছি। স্যার, নিয়ম ধরে জাম করলে প্রবলেম হবে না? হ্যাঁ, গত ক্লাসে 25 নম্বর পর্যন্ত আমরা করছিলাম। গত ক্লাসে একটু অসুস্থ ছিলাম, আজকে সুস্থ আছি ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। শতকরার বেসিক প্রশ্নগুলো আছে, সেটা হচ্ছে যে শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা, বা শতকরা থেকে দশমিক, দশমিক থেকে শতকরা, এই টাইপের প্রশ্নগুলা। তো এগুলো তো আসলে অনেকগুলো প্রশ্নই দেওয়া আছে বইয়ের মধ্যে, এতগুলো করানোর প্রয়োজন নাই। ঠিক আছে, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে প্রশ্ন স্যাম্পল করে দিব, আর এক না করে আপনাদেরকে করতে দিব। ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসের 17 নম্বর অঙ্কটা একজন পারেন নাই। কি বলছে? ঝুমুর আক্তার 17 নম্বরটা পারেন নাই। 17 নম্বর অঙ্কটা ছিল যে 48 টাকায় বিক্রি করায় 20% লাভ, ক্রয় মূল্য কত? এই অঙ্কটা যদি না পারেন তাহলে তো অনেক দুর্বলতা আছে, কি বলবো আর। 48 টাকা বিক্রি করায় 20% লাভ। 20% মানে কি? 5 ভাগের 1 ভাগ। 5 ভাগ টাকা বিনিয়োগ করলে 1 ভাগ টাকা লাভ হবে। তাহলে এই 5 ভাগ আর 1 ভাগ মিলে কয় ভাগ? 6 ভাগ। তাহলে এই 48 টাকা হচ্ছে 6 ভাগের মান। 6 ভাগে যদি 48 হয় তাহলে 1 ভাগে হবে 8, আর 5 ভাগে হবে 40। 5 ভাগ কেন? কারণ ক্রয় মূল্য তো 5 ভাগ আর লাভ 1 ভাগ, তাহলে বিক্রয় মূল্য 6 ভাগ। বিক্রয় মূল্যের 6 ভাগ ইকুয়াল টু 48, তাহলে ক্রয় মূল্যের 5 ভাগ ইকুয়াল টু 40। পারতে হবে,
কেন পারবেন না? কি করেন সারাদিন রাতে, কি করেন? ভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন আমি প্রচুর পরিশ্রম করতাম, তখন আমার যে বন্ধু বান্ধবীরা বলতো যে বিসিএস পড়বো না, ডিপার্টমেন্টের পড়া পড়তে পড়তে তো সময় পায় না। এগুলা হচ্ছে নিজেকে ফাঁকি দেওয়ার গল্প। তো এরকম ফাঁকি দেওয়ার গল্প এই জীবনের শেষ টাইমে আসে, দেয়ালে পিঠ ঠেকার সময় বলার সুযোগ নাই যে অন্য তো অনেক পড়া আছে, সারাদিন কি ম্যাথ পড়বো নাকি? আপনার সারাদিন কে পড়তে বলছে? আপনি পার ডে 2 ঘন্টা করে ম্যাথ করেন না, যেহেতু আপনার ম্যাথে দুর্বলতা আছে। কোনোদিন 1 ঘন্টাও করেন, সমস্যা নাই। কোনোদিন সারাদিন করেন রাগ হয় যে আজকে এই টপিকটার 12টা বাধা ছাড়বো। তো মানে একটা মানে সময় দিতে হবে। তো সময় দিবেন না তাহলে হবে কিভাবে? ঝুমু আক্তার এবার বুঝছেন না? আপনার এই বুঝে আমি সন্তুষ্ট না। কারণ এই যে এত ছোট জিনিস যদি আমি এখন বোঝাই, তাহলে গত ক্লাসটা আপনি কি করলেন? গত ক্লাসে আমি তো এর থেকে অনেক ভালোভাবে আরো অনেক কিছু শেখাই দিছি। আসি, তো যাই হোক, আমি আসলে মানে অনেকগুলা দেখা যাচ্ছে ছোট ছোট বিষয় কেউ না বুঝলে তখন মনে হয় যে কি এত কঠিন জিনিস, মানে আমরা ক্লাস এসএসসি পাস করার পরে যদি ক্লাস 2 এর পড়া আবার পড়তে বলি তা কেমন লাগবে? তাহলে আসি আমাদের গত ক্লাসের পরে 299 নম্বর পৃষ্ঠায় বেসিক ম্যাথের পদ্ধতি 1 থেকে অঙ্ক শুরু হবে। 1-এর ক নম্বর পদ্ধতিতে বলা আছে যে ভগ্নাংশ থেকে শতকরা। এটা একটা নিয়ম আমি দিছি, বিভিন্ন প্রশ্ন আসছে, তো আমরা জাস্ট একটা শিখবো তাহলে হয়ে যাবে। আমরা তো গত ক্লাসে এগুলো অটোমেটিক্যালি আলোচনা করে ফেলছি। 4-এর-1-কে শতকরায় প্রকাশ করুন। যে কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে এই ভগ্নাংশের উপরের সাথে 100 গুণ করলে যা হবে সেটার সাথে পার্সেন্টেজ লাগাই দিলে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, কেন এমন হয়? লজিকটা কি? লজিকটা হচ্ছে এইরকম যে এই দেখেন পার্সেন্টেজ মানে আমরা 1/4 আছে না, এইটার সাথে এই উপরের এগুলা কিন্তু ক্লাস 4-5 এর পড়া। উপরের সাথে 100 গুণ, নিচের সাথে 100 গুণ। তাহলে এই উপরের সাথে 100টা রেখে দিলাম, আর নিচের সাথে যে 100টা ছিল ওইটাকে 1/100 লিখলাম। ঠিক আছে? তাহলে এই 4 দ্বারা 100 কাটলাম 25, তাহলে এটা সমান সমান এই 25 এখানে থাকলো, আর এই 1/100টাকে আমরা বলতেছি পার্সেন্টেজ। তার মানে এই ভগ্নাংশটা কিভাবে যে 25% হয়ে গেল, এই যে উপরে নিচে লব এবং হরের উপরে নিচে সমান সংখ্যা গুণ করা যায়। ঠিক আছে? তাহলে এখান থেকে ডেভেলপ করে করে এই পার্সেন্টেজ মানে 1/100 গত ক্লাসের প্রথমে বলছিলাম, সেখান থেকে হচ্ছে 25%। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি এই, তাহলে এখন তো এই কথা মানে তো সব অঙ্ক হয়ে গেল যে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ বাড়ি করা। তার মানে যে ভগ্নাংশ দেওয়া দেবে তার সাথে 100 গুণ। এখন ভেরিয়েশন কি আসতে পারে? মিশ্র ভগ্নাংশ দিতে পারে। ধরুন আছে যে 2/3 সমান কত, মানে 1-কে শতকরা প্রকাশ করুন। ঠিক আছে? তাহলে এই অথবা 5-এর-1 যে কোনো ভাবে দেওয়া থাকবে। তো এটা সমান সমান কত? 5 দুগুণে 10 আর 1-এ 11, 11/5। 11/5 মানে এই 11/5-এর সাথে 100 গুণ, তাহলে 20, 20 আর 11 গুণ করলে 220%। তাহলে মিশ্র ভগ্নাংশ থাকলে আগে অপ্রকৃত বানাই নিতে হবে, তারপরে 100 গুণ করে পার্সেন্টেজ বানাইতে হবে। তো এইরকম অনেকগুলো আছে, এইগুলো আপনারা দেখে নেবেন যে ভগ্নাংশ থেকে শতকরা। এখন আসি এই একইভাবে শতকরা থেকে ভগ্নাংশ বানালে কি হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এইখানে কিছু কনফিউশন তৈরি হয়, সেটা আমরা দেখব। তাহলে আমরা দেখলাম ভগ্নাংশ থেকে শতকরা কি, এখন আমরা দেখব শতকরা থেকে ভগ্নাংশ কি। যেমন 2%, এটাকে ভগ্নাংশ বানালে কি হবে? তো এইখানে তো নতুন বা জটিল কিছু নাই। পার্সেন্টেজের কারণে 1/100, এটা সরাসরি নিচে 100 দিলে হয়ে যাবে, কাটাকাটি করলে 50/1 তার মানে আগে যেটা শিখলাম তার উল্টা কাজটা করলে এখানে হয়ে যাবে। তো এখানে আসি যে 12.5% যখন থাকবে, এরকম মিশ্র ভগ্নাংশ থাকবে, তখন কি হবে? তখন কাহিনী একই, এটা নর্মালি লিখবো 12×24 আর 25/2, পার্সেন্টেজের কারণে 1/100, 25 দিয়ে কাটলে 4, এই যে 8/1। আমরা শিখছিলাম না গত ক্লাসে যে 8/1 মানে 12.5%। তো ওই জিনিসগুলাই জাস্ট হচ্ছে যে গত ক্লাসে আমরা সরাসরি বলছিলাম, ওগুলো এখন আমরা আজকে ভেঙে ভেঙে দেখাই দিতেছি। ঠিক আছে? গত ক্লাসে অনেকে বলছিলেন যে বেসিক আলোচনা বা আরো ছোট ছোট বিষয়গুলা, তো আমরা তো বলছি গত ক্লাসটা শতকরার এক্সেপশনাল একটা ক্লাস আইডিয়া ডেভেলপমেন্টের, আর আমরা আজকে শতকরার বেসিক জিনিসগুলো দেখব।
তাহলে আসি, এইভাবে আরো অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো সবগুলাই একই স্টাইলে, যেহেতু সেহেতু আপনাদেরকে এত বেশি অঙ্ক করার প্রয়োজন নাই। বইয়ের মধ্যে দেখেন 33 নম্বর অঙ্ক আছে, 66 সমস্ত 3/2%। তাহলে 66 সমস্ত 3/2% সমান সমান কত? সমান সমান হচ্ছে যে 3/66 হচ্ছে 198, আর 2 মিলে 200/3, পার্সেন্টেজ মানে গুণন 1/100। এই 100 আর 200 দুইটা শূন্য কাটা দেওয়া যায়, তাহলে থাকতেছে 2/3। তো এটা তো আমরা গত ক্লাসেও বলছিলাম যে 33.33 এর পার্সেন্টেজ যদি 3 ভগ্নাংশ যদি 3 এর 1 হয়, তাহলে এটা ডাবল পার্সেন্টেজ 66 সমস্ত 3/2% সমান সমান 3/2 ঠিক আছে। আচ্ছা, এমডি আলামিন হোসেন, কোশ্চেন দেখা যায় না। কোশ্চেনে তো নাই কিছু, এইটাই তো কোশ্চেন, এই যে এইটা। আপনারা আসলে বই পড়ছেন, বই দেখছেন, বলেন তো এই যে টপিকটা যে পড়াচ্ছি এটার বই দেখছেন? বইয়ে কি বলা আছে যে এই পার্সেন্টেজটাকে ভগ্নাংশ বানাইতে হবে। আর এটা আমি কি লিখবো? দেখাও তো প্রশ্নটা, দেখো 33 নম্বর প্রশ্ন। প্রশ্ন তো দেওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে, প্রশ্ন সব আছে, কিন্তু এই প্রশ্নগুলোতে মানে আসলে ওইরকম কোনো মানে জটিল কিছু দেখানোর নাই। হ্যাঁ, কথাটা মনোযোগ দেন। ওকে, তাহলে আসি, সাধারণ ভগ্নাংশে প্রকাশের যে অঙ্কগুলা পার্সেন্টেজের সাথে 1/100 লাগাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সটে আসি, 35 নম্বর। 35 নম্বরে বলা আছে, এখানে হচ্ছে যে শতকরা থেকে দশমিক, এই ভগ্নাংশ আকারে না বলে যদি দশমিক আকারে বলে তাহলে কি হবে। 35 নম্বর অঙ্কে বলতেছে যে 35%কে দশমিকে প্রকাশ করুন। তাহলে এই 35%কে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতাম তাহলে কি লিখতাম? 35-এর নিচে 100 দিতাম। এখন দশমিকে প্রকাশ করার কারণে দেখেন এখানে তো কাটাকাটি করা যায়, তো আমরা কাটাকাটি করব না। কাটাকাটি না করে কি করব, আমরা এই 100 নিচে যেহেতু আসবে পার্সেন্টেজে সবসময়, এই জন্য 100 এর কারণে 2 ঘর, দশমিকের ক্লাসে আমরা এগুলো শিখছিলাম যে 2 ঘর আগে দশমিক দিতে হবে, অর্থাৎ 35-এর 2 ঘর আগে দশমিক। তাহলে 0.35 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে আসি এখানে 37 নম্বর প্রশ্ন। দেখেন 37 নম্বর প্রশ্নে দেওয়া আছে 1.5% সমান কত। তাহলে 1.5% মানে আমরা অটোমেটিক্যালি বুঝতেছি 1.5 এর নিচে 100। 1.5 এর নিচে 100 মানে কি? দেখেন যে কোনো এরকম সংখ্যার নিচে যদি 100 থাকে তাহলে 2 ঘর আগে দশমিক, তো দশমিকটা আগে থেকে 1 ঘর আগে আসে, তাহলে আরো 2 ঘর আগে আসার জন্য এই যে 1-এর আগে আসবে, আরো 1 ঘর আগে আসার জন্য এখানে একটা শূন্য নিয়ে দশমিক চিহ্ন দিতে হবে। তাহলে 0.015। ওকে, না এগুলো তো আমরা তো মানে একটা একটা করেই তো স্কিপ করতেছি, এরকম তো না যে অনেক কয়েকটা করতেছি। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন। এই যে 39 নম্বরে চলে আসলাম, কয়টা অঙ্ক করলাম বলেন? আমরা তো অঙ্ক করতেছি না, জাস্ট হচ্ছে যে প্রত্যেকটা নিয়মে একটু করে টাচ দিতেছি, মানে এত সময় নষ্ট করবো না, এগুলো সোজা ম্যাথ, কিন্তু জাস্ট প্রত্যেকটা নিয়ম একটু করে টাচ দিই। তাহলে 0.7 এর 3% যখন থাকবে, তাহলে এই পার্সেন্টেজের কারণে নিচে একটা 100। এটা যদি মনে রাখবেন যে এই 100-কে কাটাকাটি করা গেলেও কাটাকাটি করবেন না, কারণ 100 এর কারণে দশমিক বসাতে আপনার সুবিধা হবে, ঠিক আছে। তাহলে 0.07 আর 3 গুণ করলে কত হয়? অথবা আপনি এটাকে আগে দশমিক বানায় ফেলেন যে 0.07 গুণন এই 100 এর কারণে 0.03, 2 ঘর আগে দশমিক, তাহলে 7 আর 3 গুণ করলে 21, 2 ঘর আর 2 ঘর মিলে 4 ঘর, তাহলে এখানে 0.0021, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট আসি। এটা গেল শতকরা থেকে দশমিক। এখন একটা দেখি দশমিক থেকে শতকরা, অর্থাৎ দশমিক সংখ্যা থাকলে তখন শতকরায় প্রকাশ করলে কেমন হবে। এখানে 44 নম্বর প্রশ্ন দেখেন আগে। নম্বর প্রশ্ন বলতেছে যে 0.4 কে শতকরা প্রকাশ করলে কত হবে। 0.4 কে প্রশ্ন ইনপুট দাও একটু, এটার সাথে সাথে ওই পাশে প্রশ্ন ইনপুট দিতে হবে না? না এইটা না, দেখাচ্ছ যেটা ঠিক আছে, 92 এর পরে লাগবে, কাজ চালো। ও বইতে 21%, সরি, এই 39 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, নাইস। 39 নম্বর প্রশ্নটার অ্যান্সার কিন্তু 0021 হইতো, কিন্তু অপশনের মধ্যে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে,
তো পার্সেন্টেজ আকারে দেওয়া থাকলে কি হবে, ধরেন দশমিক সংখ্যাকে পার্সেন্টেজে প্রকাশ করলে কি করতে হয়, পার্সেন্টেজে প্রকাশ করলে দশমিকটা 2 ঘর ডানে চলে যায়। ঠিক আছে, আমি আর কি অপশনগুলো দেখি নাই তো মনে করছি দশমিক অপশন দেওয়া আছে, দশমিকের সাথে পার্সেন্টেজও দেওয়া আছে। তো পার্সেন্টেজ দেওয়া থাকলে কি করতে হয় দেখেন, ওইটা আর কি এখন আমরা দেখবো যে দশমিক থেকে পার্সেন্টেজ কি। ধরেন আছে যে 0.4 দেওয়া আছে, এই 0.4 কে আমরা যদি না আগের প্রশ্ন দেখাইতে হবে না, হ্যাঁ যেটা বলবো সেটা 44 নম্বরে দাও। 44 নম্বর বলছে যে 0.4 কে শতকরায় প্রকাশ করলে কি হবে। তাহলে 0.4 কে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে একটু প্র্যাকটিক্যালি ভাবি। শতকরা মানে কি, দশমিক এই পার্সেন্টেজ নিয়ে আসতে হবে, মানে এটাকে এমন একটা সংখ্যা বানাইতে হবে যাতে পার্সেন্টেজ হয়ে যায়, সাইডে পার্সেন্টেজ দিলেও ওইটা থাকে। এই জিনিসটা বোঝার জন্য আপনারা তো অনেকে ইংলিশে পড়েন, তাহলে দেখেন যে ইংলিশে যে ট্রান্সফরমেশন আছে না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে ম্যান ইজ মর্টাল, আর এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ বানাইতে চাই ম্যান ইজ নট মর্টাল বলা যাবে না, ম্যান ইজ নট ইমমর্টাল বলতে হবে। অর্থাৎ এমন ভাবে কনভার্ট করতে হবে যাতে উপরের যে সেন্টেন্সটা ওইটাই যেন বোঝায়, জাস্ট ফরম্যাটটা যেন একটু চেঞ্জ হয়, মানে নট কথাটা আসবে কিন্তু উপরের সেন্টেন্স আর নিচের সেন্টেন্সের অর্থ একই। তাহলে ওইটার যে লজিক, ওই লজিকটা এখানে যে এই যে যত আমরা কনভার্ট করি ঘুরে ফিরে জিনিস যেন একই থাকে, পরিবর্তন হয়ে না যায়। কারণ অনেকে 0.4 দেখে যদি 4% বলেন, ঠিক আছে, তাহলে এটা কি 0.4 বানাচ্ছে কিনা দেখেন তো। 4% কে যদি আমরা নিচে 100 দেই, 100 দিয়ে ভাগ করি তাহলে 0.04 হয়। তার মানে 0.04 আর 0.4 তো এক জিনিস না, 0.04 ইকুয়াল টু 4%, কিন্তু 0.4 মানে তো 4% না। তাহলে এই যে পরিবর্তন হওয়া যাবে না, অর্থাৎ একই জিনিস হইতে হবে। তাহলে এটা লজিকটা কি, লজিকটা হচ্ছে যে এটা সামনের সাথে যেহেতু আমরা পার্সেন্টেজ একটা আনবো, তার মানে এর সাথে আমরা একটা 1/100 রেখে দিব। মানে নিচে 100 আনার জন্য উপরে তো আমার একটা 100 নিতে হবে, তাই না। তাহলে এই উপরে 100টা কি হবে, 0.4 এর সাথে একটা 100 গুণ করতে হবে। তাহলে এই কথাটাকে আমরা যদি একটু সামারি আকারে শর্ট বানাই ফেলি, যে যখন দশমিক থেকে শতকরা বানাইতে বলবে তখন আমরা 100 গুণ করে 2 ঘর ডানে দশমিকটাকে সরাই দিব। তাহলে 0.4 এর দশমিকটাকে 1 ঘর সামনে নিয়ে গেলে শুধু 4 হবে, আরো 1 ঘর সামনে নিয়ে যাইতে চাইলে 40 দিতে হবে, তাহলে 40%। ঠিক আছে, তাহলে লিখে করবো কিভাবে, লিখে করবো 0.4 গুণন 100, ঠিক আছে, আর এর সাথে গুণন হচ্ছে 1/100। দেখেন এই 100 কিন্তু কেটে দেওয়া যায়, বাট আমরা এই 100টা তো নিলামে আমাদের হিসাবে সুবিধার্থে, এইটা মানে পার্সেন্টেজ। তাহলে এই জিনিসটা লিখে পার্সেন্টেজ, তাহলে এটার গুণফল কত, এইটার গুণফল হচ্ছে 40। তাহলে দেখেন এই যে 0.4 কে উপরে 100 নিচে 100 দিয়ে লিখে এইটাকে পার্সেন্টেজ বানালাম, আর এই 100টাকে এর সাথে গুণ করে দিয়ে 40%। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 40%। ঠিক আছে, আচ্ছা। কাউসার আহমেদ মুন্না, এই ভয়েস ন্যারেশন ট্রান্সফরমেশন এগুলো যে টিচার বিভিন্ন জন পড়ায় অনেক লম্বা সময় ধরে, আমি তো এগুলা মানে খুব ভালো এক সময় পড়াইতাম, কিন্তু আমি গত প্রায় 10 বছর ধরে এগুলো নিয়ে চর্চা করি না। এর আগে আমি যখন অ্যাডমিশন পড়াইতাম তখন লম্বা সময় ইংলিশ পড়াইছি, ঠিক আছে, ইংলিশের উপরেও ভালো দখল ছিল, এখন আছে কিনা জানি না, কিন্তু আমি আর কাম ব্যাক করতে চাই না, কারণ আমার ম্যাথটা ভালো লাগার বিষয় আর এইটা শেষ করতে পারতেছি না, এই জন্য আর ইংলিশ মানে ওইভাবে চর্চা করি না। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক ভালো করে পড়াইতাম আমি, কারণ এগুলা আমার খুব সেন্টেন্স বানায় বানায় আমি আর কি প্র্যাকটিস করাইতাম স্টুডেন্টদেরকে, যাতে সে ফিল করতে পারে সবগুলাই প্র্যাকটিক্যালি। ইংলিশ ভালো লাগার একটা বিষয় ছিল এক সময়, কিন্তু দেখতেছি ম্যাথে আরো বেশি ভালো লাগে, এই জন্য ম্যাথ বেশি পড়াচ্ছি। তো যাই হোক, আসি 45 নম্বর। 45 নম্বর কি বলছে, যে নিচের কোনটি 0.45 এর সমান। তাহলে ওই যে আগের বিষয়টা, যে এখানে আচ্ছা এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, আমি তো আর কি অপশন না দেখে করতেছি, তো অপশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ অপশনে যেভাবে উপস্থাপন করা থাকবে আপনাকে সেইভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 0.45 এর সমান হচ্ছে কোনটি। তাহলে এটা দেখেন অপশনগুলো যে দেওয়া আছে সেটাতে পার্সেন্টেজ লাগানো আছে। দেখেন তো এই 45 নম্বর অঙ্কে যে অপশনগুলো দেওয়া আছে খুব কনফিউজিং না। কেউ যদি বিষয়টা না জেনে পরীক্ষার হলে যায় তাহলে সে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবে না, ঠিক আছে। এটা সিজিডিএফ এর অডিটর পরীক্ষা 2022 সালে আসছে। ডান পাশে ইংলিশগুলো ইংলিশ করে দাও নাই, ওকে। তাহলে আসি যে 0.45 এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে এইটার সাথে 100 গুণ করলে হয়ে যাবে। 100 গুণ করা মানে যা দশমিকটা 2 ঘর সামনে নিয়ে যাওয়া মানে তা, দশমিকটা 2 ঘর সামনে নিয়ে যাওয়া মানে 45%, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু কত,
ঘ নম্বর অপশন 45%। দেখেন সবগুলা কিন্তু কাছাকাছি অপশন দেওয়া আছে, একেবারে মানে মিস্টেক করার খুব সুযোগ আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা মোটামুটি ছোট পার্টগুলো ক্লোজ করলাম। আর একটা আসি অনুপাত থেকে শতকরা। ঠিক আছে, অনুপাত থেকে শতকরা, শতকরা থেকে অনুপাত। এটা আমি অল্প কথায় বুঝাই দিচ্ছি যে 2/5 এটা যদি অনুপাত থাকে তাহলে এটাকে আমরা এখন কি করতে বলছে যে পার্সেন্ট শতকরা যদি প্রকাশ করতে চাই, শতকরা প্রকাশ করলে কি হবে? তো শতকরা প্রকাশ করলে হচ্ছে কি প্রথমটা উপরে পরেরটা নিচে, তাহলে এটা ভগ্নাংশ হয়ে গেল। আর ভগ্নাংশ যখন হয়ে যায় তাহলে ভগ্নাংশকে আমরা পার্সেন্টেজ প্রকাশ করার সময় কি করি? 100 দ্বারা গুণ করি না? তাহলে এটা হয়ে যাচ্ছে 40%। তাহলে এই অনুপাতটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে হচ্ছে 40%। এখন আসি এই 40%কে যদি আবার শতকরা অনুপাতে প্রকাশ করতে চাই, তাহলে যে কোনো কিছু অনুপাতে প্রকাশ করতে চাইলে আগে ভগ্নাংশ বানাইতে হবে। তাহলে 40%কে যদি আমি ভগ্নাংশ বানাই তাহলে নিচে 100 দিব, 100 দিয়ে কাটাকাটি করলে 2/5 আসবে। 2/5 মানে হচ্ছে 2:5। তাহলে তো এই দুটা নিয়ম একসাথে হয়ে গেল, তাই না? আচ্ছা, তো এখন আসি কখনো আর কি দেখেন মানে মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে একটু ঝামেলা হয়। ঠিক আছে, আচ্ছা তো কিরকম আসি আগে দেখেন 50 নম্বর অঙ্কটা দেখেন। বিসিএস রিটেন ম্যাথ বইয়ের কাজ চলতেছে। আর স্যার আমরা যারা উইক আছি তাদের জন্য একদিন ট্রান্সফরমেশনের ফ্রি ক্লাস নিয়েন টাইম পেলে। তাহলে তো আবার সেই মানে পুরাতন প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার যে সময়টা, ওই সময়টা আমি বই লেখাতে দিলে আমার বিসিএস রিটেন ম্যাথের একটা টপিক লেখা হয়ে যাবে। আমি এইভাবে চিন্তা করে দেখে ইংলিশ ছাড়ে দিছি। ঠিক আছে, আচ্ছা আসি। তো এখানে 50 নম্বর বলছে যে জনির আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? তাহলে এখানে অনুপাতটা আমরা দেখি, আয় ব্যয়, আয় হচ্ছে 20, ব্যয় হচ্ছে 15, তাহলে সঞ্চয় কত হবে? সঞ্চয় হবে আয়ের তুলনায় 20/5। এখন উত্তর কি দিয়েছে যে তার মাসিক সঞ্চয় 20 টাকা কেউ আয় করে 15 টাকা ব্যয় করলে তার সঞ্চয় হবে 5 টাকা। এটা মাসিক আয়ের তুলনায় কত পার্সেন্ট? আয়ের তুলনায় হচ্ছে এই দেখেন এখানে কিন্তু অনেকে মনে করতে পারেন 20 উপরে দিয়ে দেয় আর 5 নিচে দিয়ে দেয়। এটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ হচ্ছে যে এখানে কার সাথে কার তুলনা বলতেছে, এটা তো ইম্পর্টেন্ট। ঠিক আছে না? এখানে বলতেছে যে এই যে সঞ্চয়, এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে সঞ্চয়। তো এই বলছে এই সঞ্চয়টা আয়ের শতকরা কত অংশ। তাহলে সঞ্চয়টার কথা যেহেতু বলছে, তাহলে সঞ্চয় উপরে আয় নিচে গুণন 100। এটা আমরা একটু পর আরো অনেকগুলো অঙ্ক আছে, আমি দেখাই দিব যে কোনটা নিচে আর কোনটা উপরে যায়। 4/1 4/1 মানে তো 25% আমরা মুখে মুখে করা শিখছি, তাই না? আচ্ছা, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 25%। 51 নম্বর অঙ্কটা দেখেন। যারা একটু ভালো পারেন তাদের আজকের ক্লাসটা বেশি মজা লাগবে না, তবে আমরা সামনে আগাচ্ছি, আস্তে আস্তে ক্লিয়ার করবো। প্রশান্ত পাল স্যার 50 নম্বরটা দেখাবেন? হ্যাঁ দেখাইলাম তো 50 নম্বরটা। 50 নম্বরটার অ্যান্সার হচ্ছে 25%। কিভাবে হলো বিষয়টা বুঝতেছেন? এই 20 কিন্তু অনেকে অনুপাত মনে করে 20 অনুপাতেরটা উপরে এইটা নিচে দিতে পারেন না। এই 20:5 কিন্তু কথাটা কিভাবে বলছে যে সঞ্চয়টা আয়ের কত অংশ। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে ভগ্নাংশের ক্লাসে আমরা যেভাবে দেখছিলাম কোনটা উপরে কোনটা নিচে যাবে, এটার জন্য আমরা ব্যাখ্যা দিছিলাম কি, যার সাথে তুলনা করে তাকে নিচে আর যাকে তুলনা করে তাকে উপরে। শতকরা হুবহু একই জিনিস, তবে এটা মুখের এরকম ডায়লগ দিলে মনে থাকবে না, কারণ আপনারা মুখস্থ করবেন না, এটা অঙ্ক করতে করতে ক্লিয়ার হবে। তো এই জন্য আমরা সামনে এরকম আরো অঙ্ক করব। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। এই 50 নম্বরটা যে বুঝছেন সাবনি আক্তার, 48 নম্বরটা বোঝার কথা, একই সাথে মিলাই নিবেন। 51 নম্বরটা বলছে কি যে একটা রাশি অপর একটি রাশির 113 সমস্ত 3/1% হলে রাশিদ্বয়ের অনুপাত কত? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে না, তাহলে 113 সমস্ত 3/1, 113 সমস্ত 3/1%। এই পার্সেন্টেজ মানে হচ্ছে 3 × 39 আর 40, 140/3। আর এই পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। এই শূন্য কাটা, 5 × 2 = 10, 7 × 2 = 14, তাহলে নিচে হচ্ছে 3 × 5 = 15, উপরে হচ্ছে 7, তাহলে হচ্ছে 7:15। এইটাকে যদি আমি ও এখানে তো মিস্টেক হয়ে গেছে, এখানে 140 তো না, এটা 340 হবে।
সরি 3 340, হ্যাঁ 340 হওয়ার কারণে এখানে হচ্ছে 17 হবে, হ্যাঁ 5 × 10, তাহলে হচ্ছে যে 17:15। আচ্ছা মিস্টেক হচ্ছে গুণ করতে আর কি, যাই হোক। নেক্সট আসি, তাহলে এই প্রশ্নটা বুঝছেন সবাই। 113 সমস্ত 3-এর 1-কে আমরা পার্সেন্টেজ আগে ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বানাইলাম, আর এই পার্সেন্টেজের কারণে 1/100, এটাকে আর কি যত ছোট ভগ্নাংশ বানানো যায় কাটাকাটি করলাম। এই ভগ্নাংশ থেকে পরবর্তীতে আমরা দুই পাশে বানাই লিখে দিলে ওটা অটোমেটিক্যালি কি হবে, অনুপাত হয়ে যাবে। 1/100 53 নম্বর অঙ্ক। এই যে 1/100 যে একটা নিয়ম আছে, শতকরা অনুপাতের চমৎকার ব্যবহার, এই চমৎকার ব্যবহারটা চমৎকার ভাবে শিখি, এইটা পরে কাজে লাগবে, ঠিক আছে। এখানে 4-5টা অঙ্ক আছে, আমি করাই দিব, আপনারা খুব মনোযোগ দিয়ে একটু দেখেন। 53 নম্বর অঙ্কটা দেখেন। এখানে কিন্তু আমরা আইডিয়া ডেভেলপ মানে প্রথম ক্লাসে যে একটা আইডিয়া নিয়ে কাজ করতেছে না, এরকম অনেকগুলা ছোট ছোট আইডিয়ার সমন্বয় কিন্তু ম্যাথ শেখা এবং চাকরির পরীক্ষায় বেস্ট পারফরমেন্স করা। তো এরকম একটা আইডিয়া এখানে বলছে যে একটা অফিসের ম্যানেজারের বেতনের 20% ওই অফিসের পিওনের বেতনের 50% সমান, তাদের আয়ের অনুপাত কত? তাহলে দেখেন এখানে আমি ম্যানেজার বেতনের এই প্রশ্নটা বানাই দিছি, কিন্তু এরকম প্রশ্ন আছে, ঠিক আছে, এবং পরে অনেক অঙ্কে কাজে লাগবে। ম্যানেজারের বেতন আর কি বলছে যে পিওনের বেতন, তাই না, অনুপাত পিওনের বেতন। আমরা কিন্তু আমরা আইডিয়া ডেভেলপ করবো, ঠিক আছে, এবং এই আইডিয়াটা অনেক অঙ্কে পরে কাজে লাগাবো। ম্যানেজারের বেতন পিওনের বেতনের অনুপাত, মূল বেতনের অনুপাত বাইর করতে বলছে, কিন্তু আমাদের যে ক্লু দেওয়া আছে সেই ক্লুতে বলা আছে ম্যানেজারের বেতনের 20% ইকুয়াল টু পিওনের বেতনের 50%, মানে এটা সমান সমান, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলতে পারে, ঠিক আছে। তো এখন আসি যে এই 20% ইকুয়াল টু 50%, তাহলে আমরা যদি লিখে করি তাহলে কি হবে, ধরি ম্যানেজারের নাম দেই এম এর 20% ইকুয়াল টু পিওনের নাম দেই পি গুণন 50%, তাহলে এটার নিচে একটা 100 আছে, এটার নিচে একটা 100 আছে, তাহলে সমান সমান পার্সেন্টেজ উঠে গেল। দুই পাশে যেহেতু 100 আছে, 100 বাদ, তাহলে এখানে 0 আছে, এই পাশে 0 আছে, 0 বাদ, তাহলে থাকলো কি 2m ইকুয়াল টু 5p। এখন ম্যানেজার অনুপাত পিওন বাইর করতে গেলে কি করতে হবে, এম অনুপাত পি আনতে হবে। এম অনুপাত পি ডাইরেক্ট আসবে না, এটা সিস্টেম হচ্ছে এই যে উপরে এম নিচে পি এইভাবে আনতে হবে। তার মানে কি, যে ডান পাশের পিটাকে বাম পাশে যখন নিয়ে আসবো তখন এম এর নিচে বসবে, আর এই টুটাকে যখন ওই পাশে নিয়ে যাব তখন 5/2 হবে, ঠিক আছে। তাহলে এটা সমান সমান এখন লেখা যায় এম অনুপাত পি ইকুয়াল টু 5/2। দেখেন এটা হচ্ছে লিখিত ফর্মাল সিস্টেম, যে কোনো পরীক্ষা এরকম পার্সেন্টেজের অঙ্ক অনেক সময় লেজুর লাগানো রিটেনের পরীক্ষা আসতে পারে, তখন কিন্তু এইভাবে ফর্মালি আমরা প্রশ্ন মতে দিয়ে ক্যালকুলেশন করতে পারি। কিন্তু এইখানে তো বিস্তারিত হলো, শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে এরকম, দেখেন যে 20% ইকুয়াল টু 50%, এইরকম দেখলে আমরা এই 20:50 বা 2:5 লিখে এইটাকে উল্টাই দিব 5:2। অর্থাৎ পার্সেন্টেজের যে রেশিও মনে হবে সেটা যদি সমান সমান বলে তাহলে ওই রেশিওটা বিপরীত হয়। তার মানে যার পার্সেন্টেজ কম তার বেতন বা তার টোটাল পরিমাণটা বেশি হয়। কেন এমন হয়? অনেকের কাছে অ্যান্সারটা অপশন যদি দেওয়া থাকে তাহলে দেখা যাচ্ছে অনেকে অ্যান্সার 2:5 দিয়ে দিতে পারে। তাহলে এখানে যে কিভাবে ইললজিক্যাল হচ্ছে, এই যে অনেকে প্র্যাকটিক্যালি না ভাবার কারণে কোন উত্তরটা ইললজিক্যাল আর কোনটা লজিক্যাল হচ্ছে এটা ফিল করতে পারেন না। দেখেন ম্যানেজারের বেতনের 20%, পিওনের বেতনের 50% সমান, এটা বুঝতে পারতেছেন না আপনারা, কিন্তু এইখানে তো একটু প্র্যাকটিক্যালি বুঝতেছেন যে ম্যানেজারের বেতন আর পিওনের বেতন যখন 2:5 বানাইছেন আপনি, তখন ম্যানেজারের থেকে পিওনের বেতন বেশি হয়ে গেছে, ম্যানেজারের বেতন কম হয়ে গেছে না, বিষয়টা ইললজিক্যাল হয়ে গেছে না। আচ্ছা, তাহলে এটা কেন ভুলটা হচ্ছে, কিভাবে করলে এটা ভুল হইতে পারে? আপনি 20:50 দিয়ে 2:5 যদি বাড়ি করে বসে থাকেন তাহলে ভুল হবে। কি করলে সঠিক হবে? এই অনুপাতটা যেটা মনে হবে ওইটাকে উল্টাই দিতে হবে। এখন আসি কেন উল্টাই দিতে হবে, এটার প্র্যাকটিক্যাল ব্যাখ্যাটা শুনবো, তাহলে এই রকমের অঙ্কগুলো আমরা মুখে মুখে প্র্যাকটিক্যালি করতে পারবো। এখন আসি যে এইখানে যে অঙ্কটা আমরা বিস্তারিত দেখলাম এটা তো সবাই পারবেন আশা করি। তাহলে মুখোমুখি করার সিস্টেমটা দেখেন। মুখোমুখি করার সিস্টেমটা হচ্ছে এইরকম যে ম্যানেজারের বেতন অনেক টাকা, এই অনেক টাকাটার একটা ক্ষুদ্র অংশ মাত্র 20%, এই টাকা উনি বাড়ি ভাড়া দেয়। মনে করেন সে 20,000 টাকা বাড়ি ভাড়া দেয় সাপোজ।
তাহলে তার বেতন কত টাকা হবে? 20% যদি 20,000 টাকা হয়, তাহলে তার বেতন অবশ্যই 5 গুণ বেশি। মানে এই যে 5 গুণ বেশি বলতে পারতেছি, এটা কোন আইডিয়া থেকে আসছে? ওই যে ভগ্নাংশ আকারে চিন্তা থেকে আসছে। 20,000 গুণ করলে 1 লাখ হয়। এখন আপনারা যে এটা ইউজ করতে পারতেছেন কিনা এটা নিয়ে আমি চিন্তা করতেছি। আমি কিন্তু ধরাই দিব বিভিন্ন সময় যে ভগ্নাংশটাকে কিভাবে ইউজ করতে হয়। 20% মান যাই হোক, 100% মান তার থেকে 5 গুণ বড় হবে। এখন আসি, এই পিয়নও বেতন পায় একটা, কত বেতন পায় জানি না, কিন্তু পিয়নের এই টাকাটার সমান ভাড়া দিতে হয়। মনে করেন ভাড়া সমান সমান বাসায় থাকে, তাহলে এই ভাড়া দিতে গেলে পিয়নের বেতনের অর্ধেকে চলে যায়। তাহলে এই অর্ধেক হচ্ছে সমান সমান বলছে, তো এই জন্য মনে করি পিয়নের বেতনে বাসা ভাড়াও 20,000 টাকা। তাহলে পিয়নের বেতনটাও কি 1 লাখ টাকা হবে? না, হবে না। কারণ পিয়নের যে বাসা ভাড়া দিচ্ছে এইটা হচ্ছে তার টোটাল ইনকামের 50% চলে গেছে বাসা ভাড়া দিতে। তাহলে তার টোটাল বেতনটা হচ্ছে 40,000 টাকা। তাহলে দেখেন তো, এই 40,000 টাকা আর 1 লাখ টাকার রেশিও করলে 5:2 হবে। তার মানে বিষয়টা এইভাবে প্র্যাকটিক্যালি বুঝলাম। অনেক সময় এরকম বলে না যে আপনি এত টাকা বেতন পান, মাত্র আপনার বেতনের 10% দান করেন, আমি তো আমার অর্ধেক বেতনে দান করে দিয়ে দিই। কিন্তু দেখা যাচ্ছে যে অর্ধেক বেতন দান করে দেয় তার থেকে যে 10% দান করে দেয় তারে টাকা বেশি। এর কারণ কি? এটা নির্ভর করতেছে যে এই মোট টাকাটা কার বেশি। কারণ তাহলে এখান থেকে একটা লজিক ডেভেলপ করি যে 1% বড় নাকি 10% বড়। এখন মনে হচ্ছে যে 10%টা বড় দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, কিন্তু আসলে এটা কোনটাই বড় বা ছোট বলা যাবে না যতক্ষণ পর্যন্ত এই 1%টা কার 1% বা এই 10%টা কার 10% এটা জানা যাবে না। কারণ দেখা যাচ্ছে যে একজন লোকের অনেক টাকা, সেখান থেকে 1% নিলে যত টাকা হয়, আর একজন লোকের অল্প টাকা, এখান থেকে 10% নিলেও ওর সমান হয় না। তার মানে 1% যার টাকা নেওয়া হয়েছে তার টাকাটাও বেশি হইতে পারে। এই জিনিসটাই এখানে, যে এখানে যেহেতু 20% আর 50% সমান সমান বলছে, তাহলে এর 20% হওয়ার জন্য ওর অর্ধেক বেতনে সমান হয়ে গেছে। এই জন্য একটা যার পার্সেন্টেজ কম, তাহলে এখানে মূল সামারি কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে পার্সেন্টেজে যার কম, পরিমাণে তার বেশি হবে, তার টোটালটা সবসময় বেশি হবে। এটা বুঝে গেলে দেখেন অনেকগুলো অঙ্ক মুখে মুখে পারা যাবে। 54 নম্বর অঙ্কটা দেখেন। এরকম অঙ্ক কিন্তু এই যে আমাদের বই বাইর হওয়ার পরে যে প্রাইমারি পরীক্ষা আসলো, এই নিয়মটা থেকে আসছে। 54 নম্বর বলছে যে এক্স এর 10% যদি ওয়াই এর 20% এর সমান হয়, তবে এক্স অনুপাত ওয়াই এর মান কত? দেখেন আমরা কিন্তু এখন আর এক্স ওয়াই জেড লেখালেখি ক্যালকুলেশন কিছু করবো না, আমরা রিডিং করে উত্তর বলে দিতে পারবো। কেন বলে দিতে পারবো? এখানে দেখেন তো কার পার্সেন্টেজ কম, এক্স এর পার্সেন্টেজ কম আর ওয়াই এর পার্সেন্টেজ বেশি। তাহলে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি এক্স অনুপাত ওয়াই সমান সমান 2:1। এখন আপনারা বলবেন যে এটা তো এত দ্রুত হয়ে গেল কিভাবে? এগুলো লেখালেখি, কাটাকাটি, মুখস্থ বা যাই করেন, কাহিনী কিন্তু শেষে এরকমই হবে। কারণ কি, আমরা শিখলাম একটু আগে যে লজিকটা, যে যার পার্সেন্টেজ কম তার কাছে আসলে বেশি টাকা আছে। কারণ ওর অনেক টাকা দেখে তো সামান্য একটু পার্সেন্টেজ নিলেই অনেক টাকা হয়ে যায়। ঠিক আছে না? আচ্ছা, সাদা আসছে কেন? ওইখানে সেভ দিছো, ওটা ভুল ইয়ে করো, হেড করো। ঠিক আছে, তাহলে আসি 55 নম্বরটা দেখ। 55 নম্বর প্রশ্নটা দেখ। 55 নম্বর বলছে যে তানিয়ার আয়ের 25%, নুরিয়ার আয়ের, তানিয়ার আয়ের 35%, নুরিয়ার আয়ের 25% সমান হলে তাদের আয়ের অনুপাত কত? তাহলে কি হবে এখানে, যে 35% আর 25% অল্টার করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা পারবেন। 56 নম্বরটাও একই রকম। 57 নম্বরটা হচ্ছে, হ্যাঁ 57 নম্বরটা দেখি, তারপর 58 নম্বরটা করবো। 57 নম্বরটা দেখেন। 57 নম্বর বলতেছে যে দুইজন শ্রমিকের মাসিক বেতনের যোগফল 20,000 টাকা। দেখেন এই প্রশ্নটা বিসিএস রিটেনের পরীক্ষায় আসছে, কিন্তু আমরা রিটেনের পরীক্ষা পরে করব, এটা এমসিকিউ এর জন্য করব। একজন শ্রমিকের বেতনের 10% হ্রাস পেলে যত টাকা হয়, অপর শ্রমিকের বেতন 10% বৃদ্ধি পেলে সমপরিমাণ টাকা হয়। শ্রমিক দুজনের বেতনের মাসিক কত টাকা তা নির্ণয় করুন। এই দেখা, এটা কিন্তু বিসিএস রিটেনের প্রশ্ন। আপনারা অনেকে রিটেন আকারে সমাধান চাইবেন, সেটা আমরা রিটেনের শেষের দিকে রিটেনের আকারে করে দিব। কিন্তু এখানে এই নিয়মটার সাথে কি মিল আছে সেটা দেখেন, যে 20,000 টাকা, মানে আমরা যে লজিকটা শিখলাম সেই লজিকটা কিভাবে খুব ইন্টারেস্টিং ভাবে কাজে লাগানো সেটা দেখেন। এটা হচ্ছে একজনের বেতন, এটা একজনের বেতন, এটা কি 10,000 10,000 না, সমান সমান না।
একজনের কম বেশি আছে, ঠিক আছে, কত কম বেশি আমরা জানি না, কিন্তু বলতেছে কি যে প্রথম জনের বেতন, এর বেতনটা 10% হ্রাস পেলে মানে কমলে, তার মানে এর বেতন যদি এক্স হয়, এইটা যখন 90% হয়ে যাবে, 10% কমে 90% হয়ে যাবে, আর যে ওয়াই বেতন পায় অপর বেতনে 10% বৃদ্ধি পেলে সমপরিমাণ হয়, মানে এর বেতনটা যদি ওয়াই টাকা হয়, এই বেতনের সাথে 10% যোগ হইতে হবে। 10% যোগ হলে কি হবে? 10% যোগ হলে 110% হবে। এই 110% যখন হবে তখন সমান সমান হবে। তাহলে বিষয়টা এরকম না, এক্স এর 90% ইকুয়াল টু ওয়াই এর 110%। দেখেন বিষয়টা কিন্তু ধরতে পারতে হবে। তাহলে এই যে এক্স এর 90% ইকুয়াল টু ওয়াই এর 110%, তাহলে আমরা যদি এক্স অনুপাত ওয়াই বলি তাহলে কি হবে? এই 90% আর 110% পাশাপাশি আগে লিখবো, কাটাকাটি করে দেখতেছি 9:11 মনে হচ্ছে, কিন্তু আসলে এখানে 11:9 হবে, কারণ উল্টে যায়। তার মানে দেখেন এখন এই 20,000 টাকাকে 11:9 ভাগ করলে এর টাকাটা হবে 11,000 আর এর টাকাটা হবে 9,000। এরকম এমসিকিউর প্রশ্ন আছে, এটা রিটেনে আসছে থেকে আমি রিটেনে দিছি এখানে। তাহলে দেখেন তো কয়েক সেকেন্ডে কিন্তু পারা যাচ্ছে। আচ্ছা, তাহলে আসি, একজন বলছেন 58 নম্বর অঙ্ক করে দিতে, আসাদুর রহমান আসাদ। হ্যাঁ, আপনার প্রশ্নটা উত্তর দিতেছি। দেখেন এখন 58 নম্বর, তার আগে বলেন 57 নম্বরটা আপনার ক্লিয়ার কিনা। শুদ্ধি পরীক্ষা করা যায় কিন্তু। দেখেন এই 11,000 টাকা 10% কমে গেলে 1100 টাকা কমে হয়ে যাবে 9,900 টাকা, আর এখানে 9,000 টাকা 10% বাড়লে 900 টাকা বাড়লে হয়ে যাবে 9,900 টাকা। এই 9,900 9,900 কিন্তু তখন সমান সমান হবে, ঠিক আছে। তাহলে 18 নম্বর বলছে এ ও বি এর মোট বেতন 40,000 টাকা, এ তার বেতনের 95% এবং বি তার বেতনের 85% খরচ করে, এটা খরচ হয়ে গেল। তাদের সঞ্চয় সমান হলে, এই দেখেন সমান কোনটা, সঞ্চয়টা সমান। তাহলে একজন আয় যদি 100% হয় আর বেতন যদি 95% খরচ করে, তাহলে এর আয় হচ্ছে 100%, ব্যয় হচ্ছে 95%। তাহলে এর সঞ্চয় কত? 5%। আবার বি এর বেতনের 85% খরচ করে, তাহলে বি এর আয় 100%, বি এর বেতন 85, খরচ ব্যয় 85%, তাহলে বি এর সঞ্চয় হচ্ছে 15%। তাহলে এই দুইজনের সঞ্চয় যেহেতু সমান সমান, তাহলে আমরা বলতে পারি না এর 5% ইকুয়াল টু বি এর 15%। তাহলে এখান থেকে আমরা এ অনুপাত বি কি আনতে পারি? আনতে পারি এটা যে 15 আগে আসবে আর 5টা পরে যাবে, মানে উল্টাই দিলাম আর কি ডাইরেক্ট। তাহলে 3:1। তাহলে লজিক একটাই, বাট অনেক অঙ্কে অনেকভাবে কাজে লাগানো যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এই টাইপের অঙ্কগুলো আপনারা করে নেবেন। সবাই কি ফুললি ক্লিয়ার এই বিষয়টা? এরকম অঙ্ক কিন্তু পরে আবার আসবে। আমি কিন্তু অনেক পেছানো অঙ্ককে এই লাইনে নিয়ে আসতে পারবো, বাট এখনই শুরুতে এতগুলো পেছানো অঙ্ক দেই নাই, জাস্ট এখানে একটা আইডিয়া পুশ করে দিলাম যে পার্সেন্টেজের যখন কম্পেয়ার করবে তখন অনুপাত আকারে চিন্তা করতে চাইলে যার পার্সেন্টেজটা কম তার টোটালটা বেশি হবে। এইটা হচ্ছে এই নিয়মটার সামারি। আমি কিন্তু প্রথমে 2টা অঙ্ক করে এটা ছেড়ে দিতে পারতাম, বাট ভেরিয়েশনগুলো দেখানোর জন্য অনেকগুলো অঙ্ক দেখাই দিলাম। ওকে, 60 নম্বরটা করতে বলছেন একজন। 60 নম্বরের মতো অঙ্ক আসছে, কিন্তু এইখানে তো ওই মুখোমুখি করার না, এটা যার সমীকরণ ধরে যেভাবে করানো আছে ওইভাবে করতে হবে, লিখে লিখে। শামিমা আক্তার, স্যার আরেকবার 58 নম্বরটা বোঝান। শামিমা আক্তার, আপনি কি এটা সঠিক কথা বললেন? আরেকবার 58 নম্বরটা বোঝাইলে নতুন কি কথা বলবো? কোনো নতুন কথা বলার কিছু নাই। এখানে বলছে 95% এ ব্যয় করছে, তাহলে ওর আয় 100%, ব্যয় 95%, সঞ্চয় 5%। বি এর 100% আয়, 85% ব্যয়, সঞ্চয় 15%। এর সঞ্চয় 5%, বি এর সঞ্চয় 15%। এটা সমান সমান, এই সবগুলা কথা প্রশ্নে বলা আছে। কেউ যদি আমার ক্লাস করার সময় প্রশ্ন দেখেন, না দেখে শুধু বোর্ড দেখেন, তাহলে বুঝবেন না। প্রশ্ন আর বোর্ডের সমন্বয় করতে হবে। তাহলে স্ক্রিনে প্রশ্ন ভাসতেছে, এইটা দেখে যদি কেউ সমন্বয় করতে না পারেন, তাহলে পিডিএফ দেখে দেখে কিভাবে সমন্বয় করবেন? 60 নম্বরটা এইভাবে মুখোমুখি করার অঙ্ক না, কারণ দেখেন 60 নম্বরটা দেখা তো। 60 নম্বরটা বলছে যে এ ও বি দুটি সংখ্যা, এর 5% এবং বি এর 4% এর যোগফল এর 6% ও বি এর 8% এর যোগফলের 3/2 অংশ। দেখেন এখানে কিন্তু একটা ভগ্নাংশ লাগাই দিয়ে অঙ্কটা মানে আগের নিয়মের সাথে ভিন্ন করে ফেলছে। এই জন্য আগের নিয়মের মতো মুখোমুখি হবে না, সব অঙ্কই মুখোমুখি হয় না। যে অঙ্কগুলো একই প্যাটার্নে আসে তখন মুখোমুখি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা তখন লিখে কিভাবে করবো? ওই যে প্রথমে যে নিয়মটা দেখাইলাম, এর 5%, বি এর 4% এর যোগফল, এর 6%, বি এর 8% এর যোগফলের 3/2 অংশ। তাহলে আমরা দ্বিতীয় অংশটাকে আগে লিখি। এর
6%, বি এর 8%, যোগফলের 3/2 অংশ, তাই না? তাহলে এর 6% মানে 6a ডিভাইডেড 100 প্লাস 8b ডিভাইডেড 100, এইটার যোগফলের 3/2 অংশ ইকুয়াল টু, প্রথম অংশটা কি বলছে, এর 5%, বি এর 4%, এর 5% মানে 5a, বি এর 4% মানে 4b নিচে 100, মানে বি এর 4% মানে কি, বি গুণন 4/100, ডাইরেক্ট 100 দিয়ে করলাম। এখন এটা বাকিটা ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে গুণন 3/2 মানে কি, এই পাশে 2 গুণ হবে আর ওই পাশে 3 গুণ হবে। তারপরে কি দেখেন, শর্টকাট করে দিই, এই যে নিচে যেহেতু 100 আছে না, এই 100 লসাগু করলে এটা 100, এই 100 বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে এই 2 দিয়ে গুণ করে দেই, তাহলে হচ্ছে 6 দুগুণা 12a প্লাস 16b ইকুয়াল টু 15a প্লাস 12b। তাহলে এগুলো এক পাশে নিয়ে আসি, বি গুলো এক পাশে দিয়ে দেই, তাহলে 3a সমান সমান 4b। তাহলে এ অনুপাত বি সমান সমান, দেখেন এরকমও কিন্তু মানসিক দক্ষতার প্রশ্নে আসে যে 3a সমান 4b সমান 5c সমান 2d, তাহলে এদের অনুপাত কত, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এগুলো বাড়ি করতে বলে। তো এখানে জাস্ট বেসিক লজিকটা দেখে নেন যে 3a সমান 4b হলে একটা জিনিস মাথা খাটাইতে হবে, এখানে 4:3 হবে অ্যান্সার, কারণ 3টা এ 4টা বি এর সমান। বলেন তো এ এর শক্তি বেশি না বি এর শক্তি বেশি? এর শক্তি বেশি। যদি x সমান সমান 2y বলে, তাহলে বুঝে নিতে হবে x একটা বলছে যে আমার সাথে পারতে গেলে তোমার মতো 2টা y এর দরকার। x বলতেছে যে আমার সাথে যদি লাগতে আসো তাহলে তোমার মতো 2টা y লাগবে। তাহলে এখন বলেন যে y এর শক্তি বেশি না x এর শক্তি বেশি? x এর শক্তি বেশি। তাহলে এই জন্য যার কম আছে সংখ্যা লাগানো তার মানটা বেশি হবে। এইখান থেকে ওই পার্সেন্টেজের লজিকটা আসতেছে, এই জন্য 4:3। আর দিকে ভেঙে ভেঙে করতে চান তাহলে a/b ইকুয়াল টু 4/3, এই যে a অনুপাত b সমান সমান 4:3, ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, 59 নম্বরটা দেখান তো। আরে আপনারা যে এইভাবে সিরিয়ালি অঙ্ক করে চান, আবার হচ্ছে ক্লাস বেশি হলে সমস্যা, আবার একটু ফাস্ট বললে সমস্যা, ক্লাসের ডিউরেশন বাড়লে সমস্যা, সপ্তাহে 4 দিন ক্লাস নিতে চাইলে সমস্যা, আবার কোনো ক্লাস যদি টপিক না, কোর্সের ডিউরেশন জানুয়ারি মাস চলে গেলেও সমস্যা, তাহলে কি হবে বলেন? হ্যাঁ, 59 নম্বরটা দেখেন, একটু দ্রুত করে দিই, একটু তো শর্টে করে দিতে হবে। যদি একটা সংখ্যা ক এর 120%, অপর সংখ্যা খ এর 80% হয়, তবে ক অনুপাত খ এর মান কত? এটা তো নর্মালি পারার কথা। মানে ক এর 120%, অপর সংখ্যা খ এর 80% হয়। দেখেন, ক এর 120% ইকুয়াল টু খ এর 80%, তাহলে ক প্লাস খ সমান সমান কত? এক্ষেত্রে কি দিচ্ছে, অপশন নেই, অপশনে সবগুলোতে ক এর সাপেক্ষে দেওয়া আছে, তার মানে খ গুলো বাদ দিয়ে ক বানাইতে হবে। তাহলে এখানে দেখেন 120%, এখানে 80% আছে না, তাহলে ক অনুপাত খ সমান সমান, ঠিক আছে? এখান থেকে যেটা কাজ করা যায় সেটা হচ্ছে যে ক অনুপাত খ হচ্ছে 2:3। তার মানে যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিই আর কি, একটু ক্যালকুলেশন করে দিই, কাটাকাটি করে নিলে 3টা ক ইকুয়াল টু 2টা খ, অর্থাৎ একটা খ ইকুয়াল টু 1.5টা ক। মানে 2টা খ সমান যদি 3টা ক হয়, তাহলে একটা খ সমান 1.5টা খ। তাহলে এখানে ক খ আমাদের কি দেওয়া আছে, অপশনে ক দেওয়া আছে, তার মানে খ কে ডিলিট করতে হবে। তাহলে এই খ এর জায়গায় যদি আমি 1.5 ক লাগাই দেই, তাহলে আগে থেকে একটা ক আছে আর এক খ এর পরিবর্তে 1.5 ক, তার মানে 2.5 ক। এইটা হচ্ছে শর্টকাটে অ্যান্সার, আর লিখিত তো দেওয়া আছে বইয়ে। ওকে, স্কিপ করলাম। তাহলে মোটামুটি এগুলা শেষ। এখন আসি আমরা শতকরার মান, হার, মোট বের করা। এখনো তো অনেকগুলো বেসিক অঙ্ক অনেকগুলো আছে। আচ্ছা, যাই হোক, বেশি অঙ্ক করা যাবে না। 61 নম্বর দেখেন। হ্যাঁ, এখন আমরা দেখবো শতকরার যে অঙ্কগুলো প্রচুর পরীক্ষা আসে আর কি, বিভিন্ন পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এগুলো এতক্ষণ থেকে যেগুলো ওগুলো আসে, কিন্তু ওগুলো একটু মানে ভেরিয়েশন আছে ইউজের। বলছে যে 5-এর কত শতাংশ স্বাদ হবে?
আসি এই যে এখানে যে কোনো সংখ্যার যে কোনো পার্সেন্টেজ বার করতে বললে যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে যে এই পার্সেন্টেজ বার করার শর্টকাট টেকনিক হচ্ছে নিচে হচ্ছে মোট আর উপরে হচ্ছে মোটের যত গুণন 100। এই স্টাইলে সবগুলো পার্সেন্টেজ বার করা যাবে। এখন এখানে বলছে যে 5-এর কত শতাংশ 7, তাহলে 5-এর সাথে তুলনা, তাহলে এখানে মোটটা হচ্ছে 5 আর 5-এর মধ্যে বলতেছে কি যে 5-এর সাথে তুলনা করে যাকে তুলনা করছে তাকে উপরে 7 আর গুণন 100, তাহলে হচ্ছে 20, 7 20 হচ্ছে 140%। এটা কেন করে দিলাম, কারণ এই টাইপের অনেক প্রশ্ন আছে। কিরকম ধরেন এই অঙ্কটা কিভাবে বললে নিচে 7 উপরে 5 হইতো, যদি বলতো 7-এর কত পার্সেন্ট, 5 7-এর কত পার্সেন্ট, এখানে বলছে 5-এর কত শতাংশ 7, তার মানে মূল সংখ্যা কোনটা, মূল সংখ্যা হচ্ছে 5, তাহলে মূল সংখ্যাটা নিচে আর মূলটার সাথে যার তুলনা করবে তাকে উপরে। দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে সুবিধা হবে। ধরেন 2 আর 8, এখন 2 আর 8 এইরকম করে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে 25%, আবার উপরে আর নিচে 2 এইভাবে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে 400%। এটা একটা বিশেষ পরীক্ষা আসছে, ঠিক আছে। আচ্ছা এখন কখন এই উপরের মতো করবো কখন নিচের মতো করবো, এটা নির্ভর করবে এই যে ক নম্বরটা যদি প্রশ্ন মানে উত্তর হবে তখনই যখন বলবে যে 2 সংখ্যাটি 8-এর কত শতাংশ, তার মানে 8-এর বলার কারণে 8টা নিচে বসবে, তখন এই ক নম্বরের মতো অ্যান্সার হবে 25%। কিন্তু যদি বলে যে 2-এর কত শতাংশ সমান সমান 8, তখন 2-এর 2টা হচ্ছে মূল সংখ্যা, তখন 2 নিচে বসবে। আশা করি এই কনসেপ্টটা সবার ক্লিয়ার। পরবর্তীতে আরো অনেক অঙ্ক আসবে, এত অঙ্ক করানোর সময় নেই, আপনারা নিজে থেকে করে নেবেন। জাস্ট একটা দেখেন 62 নম্বর প্রশ্নটা বিসিএস আসছে, কি বলতেছে যে 12-এর কত শতাংশ 18 হবে, তাহলে এখানে 12-এর অর্থাৎ 12-এর সাথে তুলনা করতেছে, তাহলে 12 নিচে 18 উপরে, 12 আর 18 রিলেশনটা আমরা দেখতেছি 1.5 গুণ, 1.5 গুণ মানে 150%, এইভাবে মুখে মুখে বলতে হবে, ঠিক আছে। ওকে আসি একটা ভগ্নাংশ আকারে দেখাই দিই। 67 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে যে হাফের শতকরা কত 4/3 হবে, তাহলে দেখেন এখানে কিন্তু শতকরা, তাহলে যে কোনো ভাবে ঘুরাই ফিরাই বলুক যখন শতকরা হার মা পার্সেন্টেজে উত্তরটা পার্সেন্টেজ মানে যে উত্তরটা বাইর করতে বলবে সেখানে পার্সেন্টেজ থাকবে, এই রকমের যে কোনো অঙ্ক আসলে তখন যেটা করতে হবে মোটটা নিচে, যার সাথে তুলনা করতে বলবে সেটা নিচে আর যেটাকে তুলনা করতে বলবে ওটা উপরে। তাহলে এখানে 67 নম্বর বলতেছে হাফের শতকরা কত 3/4 হবে, হাফ এর তার মানে হাফ হচ্ছে নিচে আর তারপরে যেটা বলবে সেটা হচ্ছে উপরে, আর 100 হবে শতকরা বাড়ি করতে বলছে, যেহেতু অ্যান্সারে পার্সেন্টেজ থাকবে এই জন্য 100 গুণ, তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 25, 3 25 75, আর এই দুইটা উল্টে যে গুণ হয়ে যাবে 150%, তার মানে হাফের 150% হচ্ছে 4/3। আশা করি সবাই ক্লিয়ার। নেক্সট আসি, একজন বলছেন 65 নম্বর অঙ্কটা বেশি বেশি করলে তো এই ফাতেমা জান্নাত ফিলি বলছেন যে বেশি বেশি ম্যাথ করেন, বেশি বেশি ম্যাথ করাতে গেলে একটু দ্রুত করতে দিতে হবে, ঠিক আছে। এমনিতে অলরেডি অনেক বেশি ম্যাথ করাচ্ছি। 65 নম্বর ম্যাথটা বলছে 250 টাকার কত সমান 10 হবে। আপনি তো চিন্তাই করেন না অঙ্ক কিভাবে হবে, আপনি তো এইভাবে চেষ্টা করছেন 250-এর উপরে 10 গুণন 100, যেটার সাথে তুলনা করবে সেটা নিচে আর যেটাকে তুলনা করবে ওটা উপরে গুণন 100, তাই এরকম অঙ্ক তো করলাম, এটা তো পারার কথা। স্কিপ। ওকে নেক্সট আমি কি করলাম, এখানে দুইটা অঙ্ক করাই দিলাম, একটা হচ্ছে মেন থিম দেওয়ার জন্য আর একটা হচ্ছে ভগ্নাংশ আকারে। এখন আসি যে একটা স্মার্ট টেকনিক শিখবো যেটা বড় অঙ্কের দ্রুত ক্যালকুলেশনে আমাদের সুবিধা দিবে, সেটা হচ্ছে 69 নম্বর অঙ্ক। দেখেন 69 নম্বর অঙ্কটাতে আমরা যে জিনিসটা শিখবো যে একটা সংখ্যার পার্সেন্টেজ কিভাবে দ্রুত ভ্যালুটা দ্রুত বাড়ি করা যায়, ঠিক আছে। ভ্যালুটা বের করা যায়, যেমন 20-এর 20% বলছে না, আচ্ছা এই 20-এর 20%, 30-এর 30% বা 30-এর 20% এরকম অনেক অঙ্ক পরবর্তীতে আসবে। কিভাবে বলবে, তখন আছে যে একটা স্কুলে 50 জন ছাত্র আছে, এর মধ্যে 30 জন ছাত্র 20 জন ছাত্রী, আবার এই ছাত্রদের
20% অনুপস্থিত, ছাত্রীদের 30% অনুপস্থিত, মোটের উপর কত পার্সেন্ট উপস্থিত, এরকম একটা অঙ্ক বানাই দিল। এখন দেখা যাচ্ছে যে আপনি ছোট ছোট হিসাবগুলো লেখালেখি কাটাকাটি করতে করতে অনেক সময় নষ্ট করলেন, কিন্তু এখানে যদি আপনি একটু স্মার্ট ক্যালকুলেশন জানেন তাহলে এই অঙ্কটা কয়েক সেকেন্ডে কিভাবে শুনবেন। এইখানে 3 দুগুণা 6, এখানে 3 দুগুণা 6, 6 6 12, আর 50 থেকে 12 চলে গেলে থাকে হচ্ছে 38, 38 এর ডাবল 76%। এই যে এইভাবে তখন খাতা কলম ছাড়া অ্যান্সার বলতে পারবেন। এখন এই যে এইভাবে যখন দ্রুত করবো না, আপনাদের মাথার উপর দিয়ে যাবে। কেন যাবে? কারণ আপনার এই যে 3 দুগুণা 6, 3 দুগুণা 6 কিভাবে আসলো এটা জানা নাই। তাহলে এটা জানার লজিকটা এখন ক্লিয়ার করে নেই। তাহলে আমরা যে ছোট ছোট অঙ্কগুলো শিখতেছি, আসলে এই ছোট অঙ্কগুলো পরীক্ষা আসতে হবে বিষয়টা এরকম না। বিষয়টা এইরকম যে অনেক বড় অঙ্কের ছোট ছোট কাজগুলো দ্রুত করা শেখা যাবে। তাহলে 69 নম্বর অঙ্কে বলছে 20 এর 20% সমান কত। তো এটা আমরা নর্মালি লেখালেখি কাটাকাটি করে আমরা পারবো, কিন্তু আমরা এখানে যে জিনিসটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে 2 আর 2 গুণ করলে 4, এই 4 জন হবে এটার অ্যান্সার। কেন? কারণ নিচে যখন 100 থাকবে তখন এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা চলে যাবে। তাহলে পার্সেন্টেজের কারণে 100 থাকার কারণে তাহলে আমরা এখান থেকে একটা বিষয়টা বুঝতে পারি যে যে কোনো সময় 30 এর 10% মানে 3, 50 এর 20% মানে 5 দুগুণা 10। তাহলে একইভাবে 5000 এর 13% মানে কত? তখন ওই যে 13 আর 50 গুণ করলে হবে, মানে দুইটা শূন্যকে বাদ দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আসি 5 এর 17% কত? এইবার তো আপনার মাথা গরম হয়ে গেছে, শূন্য শূন্য তো নাই, তাহলে কি হবে? ওই যে আইডিয়া একটাই, সেটা হচ্ছে যে এই দুটো আগে গুণ করে দিব, 5 17 85, এরপরে 100 দিয়ে ভাগ করব, 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 0.85 হবে। কেন? আমরা চাইলে কিন্তু 5 দিয়ে 100কে কাটে 20 বানাইতে পারতাম, কিন্তু তখন আরো ঝামেলা হইতো যে 20 দিয়ে 17কে ভাগ করতে গেলে দশমিক আনার ঝামেলা আছে। কিন্তু আমরা যদি 100কে হাত না দিয়ে 100 রেখে দেই, তাহলে উপরে উপরে গুণ করে ফেলি আগে, তাহলে 100 দিয়ে পরে ভাগ করা সহজ হবে। এই জিনিসটাই এই অঙ্কে আমাদের শেখার বিষয়। ঠিক আছে, ওকে। তাহলে পরের অনেকগুলো অঙ্ক আমরা স্কিপ করলাম, আমরা একেবারে 40-50টা অঙ্ক, মানে 82 নম্বর অঙ্ক পর্যন্ত স্কিপ করলাম। ঠিক আছে, প্রায় 20টা অঙ্ক। তারপরে আমরা চলে যাব এখন 2 নম্বরের গ, শতকরা থেকে 100 বা মূল সংখ্যা বের করা। এখানে আমরা দেখব 83 নম্বর অঙ্কটা। স্ক্রিনে ভুল কোশ্চেন কেন থাকতেছে? 69 নম্বর। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে ইয়ে দিয়ে দাদা, কত নম্বর দিচ্ছে এটা? 83 না? আচ্ছা, প্রশ্ন ইনপুট দেওয়া আছে কত পর্যন্ত? 83 নম্বর বলছে যে কোন সংখ্যার 75% সমান 15, 75% সমান 15। এখানে আমরা জিনিসটা দেখবো যে 100% মান বাড়ি করা শিখবো। ঠিক আছে, যেমন দেখেন একটা সংখ্যা যখন এটা 100% ছিল, এইটার 75% নিলে তার মান দেওয়া আছে কত? 15। 75% যদি নিলে এটার ভ্যালু পাবো 15। তাহলে পুরো 100% মান কত? তাহলে আমরা যদি লিখে করি, দেখেন এখান থেকে একটা টেকনিক শিখবো যে ভগ্নাংশ এই পার্সেন্টেজটা কিভাবে উল্টায় গুণ করলে হয়ে যায়। এই অঙ্কটা এক লাইনে করা যাবে কিভাবে? 15 গুণন 100/75। এই যেটা কাটাকাটি করলে 5 20 অ্যান্সার। কিন্তু এটা কিভাবে হলো একটু বুঝি। সেটা হচ্ছে যে এই সংখ্যাটার অ্যান্সারটা লেখার সিস্টেম হচ্ছে 75% এর ভ্যালু যদি 15 হয়, 1% এর ভ্যালু এত, আর 100% এর ভ্যালু এই যে উপরে 100। এইটা হচ্ছে একটু বেশি করে লিখে অ্যান্সার। এটা যদি আমরা এক্স ধরে করি, ধরি সংখ্যাটা এক্স, তাহলে এক্স গুণন 75% সমান সমান 15। তাহলে এক্স সমান সমান কত? এই যে 75%টা আছে, এইটা মানে তো নিচে একটা অলরেডি 100 আছে, এটা যখন ডান পাশে চলে যাবে তখন 15 গুণন উপরে 100 নিচে 75 হবে। এই জিনিসটা থেকে আমরা বাই করলাম যে 5 20 এই বন্ধু অ্যান্সার। তাহলে এইভাবে একটা করা যায়, এটা একটা স্টাইল, আবার এটা একটা স্টাইল। এখন আসি এই সব স্টাইল বাদ দিয়ে আমরা প্রথমের স্টাইলটাতে ফিরে যাই, তো ভগ্নাংশ আকারে চিন্তাটা। ভগ্নাংশ আকারে চিন্তা মানে কি? 75% মানে 4 ভাগের 3 ভাগ, 3 ভাগে 15 হলে 4 ভাগে 20 হবে, এবং এই জিনিসটা মুখে মুখে পারা যাবে। সবাই কি ধরতে পারতেছেন কিনা দেখেন।
আমরা তো বলতেছি শতকরা অধ্যায়ের ছোট ছোট নিয়মগুলাই পরবর্তীতে বড় অঙ্কে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসি, এই রকমের কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, বাকিগুলো সব স্কিপ করলাম। দেখা যাচ্ছে যে 91 পর্যন্ত আমরা স্কিপ করলাম, ঠিক আছে। এখন পরবর্তী অঙ্কে আমরা আসি, যে 92 নম্বর অঙ্কটা দেখেন। 92 নম্বরটা বলতেছে যে একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? তাহলে 12% নিলে 96 পাওয়া যায়, ডাইরেক্ট 12% ইকুয়াল টু 96 বলা যাবে? যাবে, কারণ নিলাম 12% আর ওই 12%-এর ভ্যালু 96। তাহলে 12%-এর মান যদি 96 হয়, তাহলে 8 12 96, অর্থাৎ যত পার্সেন্ট তার থেকে 8 গুণ তার ভ্যালু। এই দেখেন, এবার আমরা ঐকিক নিয়মে যে একটা কম্পেয়ার করা শিখছি না, ওইটা কাজে লাগাবো। 12%-এর মান যদি 96 হয়, এটা থেকে এটা 8 গুণ বড় না? তাহলে এখানে যত পার্সেন্ট আমি লিখি, এটার 8 গুণ বড় হবে অ্যান্সার। তাহলে 100%-এর ভ্যালু 100%-এর 8 গুণ মানে 800। তাহলে সংখ্যাটা হবে 800। এই কথাগুলো কিন্তু বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, বাট বোঝায় না দেওয়ার কারণে অনেকে বোঝেন নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, এই যে কথাগুলো বললাম না, খুব ইজিলি বোঝা যাচ্ছে। এই ইজিলি কথাগুলোকে একটু লেজুর লাগায়া ভেরিয়েশন আনতে পারে। কিরকম? 93 নম্বর অঙ্ক দেখেন। 93 নম্বর অঙ্কে বলতেছে কি, যে কোন সংখ্যা ওই সংখ্যার 25% অপেক্ষা 60 বেশি, সংখ্যাটি কত? তাহলে এখানে দেখেন তো, কথাটা একটু ঘুরায় বলছে না, যে কোন সংখ্যা ওই সংখ্যার 25% অপেক্ষা 60 বেশি, সংখ্যাটি কত? আপনারা শুনবেন এই অঙ্কটা কত সহজে কয়েক সেকেন্ডে বলা যাবে অ্যান্সার 80। কিভাবে বলা যাবে সেটা একটু দেখি। ভাষাটা আগে বুঝেন, কোন সংখ্যা ওই সংখ্যার 25% থেকে 60 বেশি। তাহলে কোন সংখ্যা যখন বলতেছে, এই সংখ্যা মানে কি? এই সংখ্যা মানে হচ্ছে সংখ্যাটা 100%। এই 100% ওয়ালা সংখ্যাটার যদি 100% না নিয়ে শুধু 25% নেওয়া হয় এবং এই 25% এখান থেকে বিয়োগ করা হয়, তাহলে এই 25% থেকে এই সংখ্যাটা হবে 60 বেশি। তার মানে 75% এর মান 60। আগের অঙ্কগুলোতে ডাইরেক্ট বলা আছে 12% সমান 96, এই জন্য আমাদের বুঝতে সুবিধা, অঙ্কটা করতে সুবিধা। বাট এখানে 75% এর মান 60 এইভাবে ডাইরেক্ট বলা নাই। এই যে লেজুরের ভেরিয়েশন গুলা, এগুলো আমরা এখন একটু দেখব, ঠিক আছে। বাট আমরা একটু সাইজ করে নিব এমন ভাবে যে পার্সেন্টেজ ইকুয়াল টু ভ্যালু। তাহলে 75% মান যদি 60 হয়, তাহলে 100% মান কত হবে? আমরা তো জানি 4 ভাগে 3 ভাগ, 4 ভাগে 3 ভাগ, 3 ভাগে 60 হলে 4 ভাগে হবে 80, কারণ 1 ভাগের মান 20। বুঝতেছেন কিনা বলেন, নাকি বিস্তারিত লিখতে হবে? এগুলো তো এমনিতেই আপনারা দ্রুত করতে বলতেছেন, সেখানে আমি জাস্ট টেকনিকগুলো একটু টাচ দিতেছি। হ্যাঁ, আচ্ছা, এবার আসি 94 নম্বর অঙ্কটা দেখেন। কত পর্যন্ত দেওয়া আছে? 106, আরো দিতে থাকবো। 9 নম্বর, এগুলো সময় লাগবে না তো, দ্রুত। 94। তারপরে দেখেন যে একটা সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে সংখ্যাটির সমান হয়, সংখ্যাটি কত? তাহলে 75% এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান হয়। এই যে আগের অঙ্কটার সাথে একটু কম্পেয়ার করেন, আগের অঙ্কটা বলছে 25% এর থেকে সংখ্যাটি 60 বেশি, ঠিক আছে। অথবা তাহলে সংখ্যাটি 60 বেশি মানে কি, যে সংখ্যাটা যখন এক পুরাটা ছিল তখন তো 100% ছিল, আর সংখ্যাটা যখন আমি 25% নিলাম তখন বাদ দিলাম কত পার্সেন্ট? তখন বাদ দিলাম 75%। তাহলে 75% এর ভ্যালুটা হচ্ছে এই যে ঘাটতি হয়ে গেল, এটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে 75% মান 60। তাহলে এখন আপনারা যে স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছেন, যে একটা সংখ্যার 75% নিলে, 94 নম্বর অঙ্ক, এই 75% নিলাম মানে কি, অঙ্ক সংখ্যাটা যেটা ছিল শুরুতে এটা ছিল, এটা কত ছিল? এটা 100% ছিল। কারণ আমি যদি 75% নেই, সংখ্যাটা কি ছোট হয়ে যাবে নাকি বড় হয়ে যাবে? সংখ্যাটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে কি হবে? একটু ঘাটতি হবে, গ্যাপ হয়ে যাবে। এই গ্যাপটা কি বলছে, যে সাথে 75 যোগ করলে, এই যে ঘাটতি হয়ে গেল গ্যাপটা, এইখানে যদি আমি এই গ্যাপটা 75 যোগ করে দেই, অর্থাৎ এই 75% যদি 75 যোগ করি, তাহলে ওই সংখ্যাটা আবার হয়ে যাবে। ওই সংখ্যাটা হয়ে যাবে মানে কি, ওই সংখ্যাটা মানে 100% হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি না যে এই 100% আর এই 75% বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু 75। তার মানে 25% এর ভ্যালু 75, তার মানে 1% এর ভ্যালু 3, তার মানে 100% এর ভ্যালু 300। এটা ধাপে ধাপে আমরা লেখার জন্য লিখলাম, কিন্তু যখন আপনার মাথা কাজ করবে তখন এই সবগুলা কাজ কয়েক সেকেন্ডে হয়ে যাবে। কিভাবে দেখেন, 75% এর সাথে 75 যোগ করলাম, তার মানে কি, যখন 75% নিলাম
তখন এই 25% একটা ঘাটতি হয়ে গেল। এই 25% ঘাটতিটার মানই হচ্ছে 75। তাহলে 25% সমান 75 হলে, দেখেন মুখোমুখি করার জন্য 25% সমান 75 হলে 3 গুণ, তাহলে 100% মান 3 গুণ হবে 300। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 300। সবাই যদি ধরতে পারেন তাহলে বলেন 95 নম্বর প্রশ্নের উত্তর কত? 95 নম্বর প্রশ্নটার অ্যান্সার কত? অ্যান্সার বলেন দ্রুত। মোহাম্মদ হাকিম, ইয়াসিন আবার সবাই বলছেন ৭৭ আনসার। ওকে, নাইস। তাহলে এই আমরা স্কিপ করি। এখন সে ৯৭ নম্বর অঙ্কটা দেখেন, বলছে কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, সংখ্যাটি কত? তাহলে এইটা হচ্ছে আগের অঙ্কগুলোর সাথে মিল আছে, জাস্ট একটু ভিন্ন। ৯৭ নম্বর অঙ্ক। তাহলে হচ্ছে যে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, সংখ্যাটি কত? তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা। এই সংখ্যাটা মনে করি সংখ্যাটার 100% ছিল, এই সংখ্যাটা থেকে আমি 60% আলাদা করে নিলাম, এই 60% থেকে আবার 60 বিয়োগ করলাম, বিয়োগ করার পরে বিয়োগফলটা হয়ে গেল 60। তাহলে দেখেন তো এই বিয়োগ করার কারণে যদি 60 হয়, তাহলে বিয়োগ না করে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? তাহলে 60% সমান সমান 60 আর 60 হয়ে যাবে, এই যে 60 যোগ হয়ে যাবে, যোগ হয়ে 120 হবে। তাহলে 60% নিলাম, ওইখান থেকে 60 বিয়োগ করলে কি হচ্ছে সমস্যা? আচ্ছা, 60% থেকে যদি 60 বিয়োগ করা হয় তাহলে যদি 60 হয়, তাহলে বিয়োগ করা আগে ছিল 120, তাহলে 60% মান যদি 120 হয় তাহলে 2 গুণ, তাহলে 100% মান হবে 2 গুণ মানে 200। এই নিয়মে বেশ কয়েকটা অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসছে, আপনারা একটু দেখে নেন। 98 নম্বরটা দেখেন। আচ্ছা, এগুলো যদি আপনারা ফর্মাল নিয়মে কেউ সমাধান চান তাহলে দেখেন, ধরি সংখ্যাটা এক্স, তাহলে এক্স এর 60% মাইনাস 60 সমান সমান 60, তাহলে এক্স এর 60% সমান সমান 120, এক্স সমান সমান 120 গুণন এই যে 100/60 কাটাকাটি করলে 200। অর্থাৎ এইভাবে এক্স ধরেও করা যাবে রিটেন আকারে, এগুলো কিন্তু বইয়ে সমাধান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 98 নম্বরের অ্যান্সার কত? সবাই তো ভালো পারতেছেন, তাহলে আমরা এই অঙ্কগুলো স্কিপ করতে পারি। 98 নম্বরটা একটু বলেন। বলছে যে একটা সংখ্যা থেকে সংখ্যাটি 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা 40% বিয়োগ করলে 30 থাকে, তাহলে একটা সংখ্যা যখন 100%, ওইখান থেকে 40% বিয়োগ করলাম, তাহলে থাকলো 60%। এই 60% মান যদি 30 হয়, তাহলে যত পার্সেন্ট তার অর্ধেক, তাহলে 100% মান তার অর্ধেক 50 হবে। ওকে, তাহলে এইগুলা 99, 100, 101 এগুলো সবগুলোর অ্যান্সার হচ্ছে 200। কেন 200? আগের অঙ্কটার সাথে মিলাইলে আপনারা বুঝবেন। নেক্সট আসি আমরা। 102 থেকে 106 কোন অঙ্ক করে দিতে হবে বলতে পারেন আপনারা চাইলে। একশো 4 নম্বর আমরা করবো, দেখেন। একশো 4 নম্বর বলছে যে 140-এর 30%, 840-এর শতকরা কত? এখানে হচ্ছে কি যে দুইটা ছোট ছোট অঙ্ক একসাথে লাগাই দেওয়া আছে। কি রকম?
ধরেন 140-এর 30% আগে বাইর করতে হবে। এই 30% আবার 840-এর কত পার্সেন্ট হবে? তাহলে আমরা 140-এর যদি 30% বাইর করি, এই যে 0 আছে, এটা তো শর্টকাট আমরা শিখে গেছি, 3 14 42। তার মানে এই 840-এর উপরে 42 দিতে হবে। এখন আসি, 42-এর ডাবল হচ্ছে 84, তার মানে এইটার অর্ধেক হচ্ছে 42, কিন্তু একটা 0 আছে। তাহলে নর্মালি অর্ধেক হলে কত পার্সেন্ট হয়? 50% হয়, ঠিক আছে, কিন্তু তার থেকেও 10 গুণ কম, তার মানে 5%। আর আমরা লিখেই করি, সমস্যা নাই, এই 0 কাটা 2, 10 গেলে 5%, ঠিক আছে। তার মানে এখানে দুইটা ছোট ছোট অঙ্ক, প্রথম পার্টের আগে অ্যান্সার বাইর করবেন, তারপরে দ্বিতীয় পার্টে যাবেন। সাইদা রহমান 202 না 102? 102 নাম্বারটা কি বলছে? 300-এর শতকরা 5 ভাগ অপেক্ষা 3000-এর শতকরা 5 ভাগ অপেক্ষা 102 নাম্বার, 3000-এর 5 ভাগ অপেক্ষা 3000-এর শতকরা 10 ভাগ কত বেশি? তাহলে এই যে শতকরা 5 ভাগ আর 10 ভাগ আছে, তো কি করতে হবে? যেহেতু দুইটারই মূল সংখ্যা বা 100%টা সমান, এই কারণে আমরা কি করব, একটা থেকে আরেকটা বিয়োগ করে ডাইরেক্ট 5% বাড়ি করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন 3000-এর 5%-এর মান কত? এই যে দুটা শূন্য বাদ দিয়ে 5 30-এ 150। এই 5%-এর মান বাড়ি করলে কেন হচ্ছে? কারণ 10% থেকে 5% বিয়োগ করলে তো 5%-এরই মান বাড়ি করতে হবে, তাই না? আচ্ছা, ওকে। তাহলে নেক্সট আসি 106 নম্বর। 106 নম্বর হচ্ছে 10-এর 30% কোন সংখ্যা 10% সমান? এটা পারবেন না? 106 নম্বর 10-এর 30% কোন সংখ্যা 10% সমান? তাহলে দেখেন যে 10-এর 30%-এর মান আমরা বাইর করে ফেলতে পারি 3 অক্ষে 3। আর কি বলতেছে যে 10 কোন সংখ্যা 10% সমান, মানে অজানা একটা সংখ্যা, এই সংখ্যাটা কত আমি জানি না, এর 10% সমান 3। তাহলে এই সংখ্যাটা হচ্ছে x, তাহলে x গুণন এই 10/100 সমান সমান 3, তাহলে x সমান সমান 30। তাহলে এই অজানা সংখ্যাটা হচ্ছে 30। এখানে আরো একটা টেকনিক শেখায় দেওয়া যায়, সেই টেকনিকটা আসলে এগুলা একটু অ্যাডভান্স লেভেল হয়ে যাচ্ছে। সেটা দেখেন, x এর y% ইকুয়াল টু y এর x%, দুইটা সমান সমান জিনিস। কারণ কি? কারণ হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে xy/100, এইটার ভ্যালু হচ্ছে xy/100। তার মানে যদি একটা সংখ্যা আর একটা সংখ্যার পার্সেন্টেজ গুণ হয় এবং আরেক পাশে ওই পার্সেন্টেজওয়ালা সংখ্যাটা পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যাটা পার্সেন্টেজওয়ালা হয়ে যায়, তাহলে দুইটা সমান সমান হয়। তাহলে এখানে 10-এর 30% আর ওইখানে একটা অজানা সংখ্যার 10%, তাহলে এখানে যেমন 10 আর 30% গুণ আছে, তাহলে এখানেও 30 আর 10% গুণ হবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন এত এত অঙ্কে এত এত নাম নিয়ম, আসলে এটা তো নিয়ম না, এটা তো একটা খুব সিম্পল জিনিস, জাস্ট মিলাই গেলে মিলাই দিতে হবে, এটা হচ্ছে কাজ। আর আমরা তো নর্মাল নিয়মটা তো দেখলাম, ঠিক আছে, এরকম যে কোনো অঙ্ক করতে পারেন। এই দেখেন 107 নম্বর অঙ্ক, হুবহু এই একই নিয়মে। 20-এর কত শতাংশ 1-এর 20% সমান হবে? দেখেন তো এই 107 নম্বর কি দিছ? আচ্ছা, 107 নম্বরটা দেখেন, বলছে 20-এর কত শতাংশ 1-এর 20% সমান হবে। তাহলে ওই যে 1-এর 20% যেহেতু বলতেছে, তাহলে ওই পাশে 1 আর 20 আছে, তাহলে এই পাশে 20 আর 1 হবে, তাহলে 1% অ্যান্সার। লজিক কিন্তু খুবই ইন্টারেস্টিং। একশো 3 নম্বর অঙ্কটা দেন। আচ্ছা, 103 খন্দকার আব্দুল বারি বলছেন 103 এবং 105। 107 নম্বরের বিষয়টাকে সবাই ধরতে পারছেন নাকি করে দিতে হবে? নর্মালি যদি কেউ লিখে করতে চান তাহলে তো আগের অঙ্কের সাথে মিলাই করলে হবে। 103 নম্বর বলছে 250 টাকার 0.5%-এর সাথে
100 টাকা যোগ করলে কত টাকা হবে? এখানে কিন্তু অনেকে মিস্টেক করতে পারেন। পুষ্পমন্দির স্যার আপনি পারেন যেন না, আপনার কাছে পানি মনে হয়। আমি তো আরো অনেক কিছু পারি, সবকিছুকে আপনাদের দেখাচ্ছি, যেগুলো আপনাদের করায় আসতেছি, সেই করায় আসা জিনিসগুলোকে আমি এখন মানে ফাস্ট করে দিতেছি, কিন্তু যেগুলো এখনো করাই নাই সামনে আছে ওগুলো তো আমি এখন আলোচনা করতেছি না। আচ্ছা 107 নম্বরটা করে দেন। 20-এর কত শতাংশ 1-এর 20% সমান? এটা যদি নর্মালি করেন তাহলে কি হবে? আমাদেরকে উত্তর বাড়ি করতে বলছে, কি উত্তর বাড়ি করতে বলছে, কিন্তু অ্যান্সার পার্সেন্টেজ, কারণ বলছে না 107 নম্বরটা 20-এর কত শতাংশ, এই কত শতাংশ কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের অ্যান্সার যেটা বাড়ি করতে হবে অপশনের মধ্যে যেটা দেখেন পার্সেন্টেজ যুক্ত থাকবে। এখন 20-এর কত শতাংশ, অর্থাৎ 20-এর কত পার্সেন্ট ইকুয়াল, এইটা আমাদের অ্যান্সার। কিন্তু এই অ্যান্সারের ক্লু কি দেওয়া আছে? দেওয়া আছে যে 1-এর 20% সমান সমান 1-এর 20%, মানে 20%। তাহলে 1-এর 20% মানে কি? মানে হচ্ছে নিচে একটা 100, উপরে 20, 11-20 গুণ করলে তো 1-20 হয়, 0 কাটা 10 দিয়ে 2-কে ভাগ করলে হচ্ছে 0.2। তার মানে এই 20-এর একটা শতাংশ আছে, এইটার মান হচ্ছে 0.2। তাহলে আমরা জানি 20 আর এই পার্সেন্টেজ বাইর করার টেকনিক কি? টেকনিক হচ্ছে নিচে মোট লিখতে হয়, আর উপরে হচ্ছে যার সাথে তুলনা তাকে লিখতে হয়, গুণন 100। এই শূন্য কাটা, 2 দিয়ে এই 10-কে কাটলে 5, 5 দিয়ে 0.2-কে গুণ করলে 1 হয়, তাহলে 1% হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো এইটা হচ্ছে ফর্মাল নিয়ম, এবং এই নিয়মটা যে আমরা শেখাই নাই বিষয়টা এরকম না, এটা আমরা শুরু থেকে তো এটা শিখে আসতেছি যে পার্সেন্টেজ বাইর করার জন্য নিচে মোট আর উপরে মোটের যত। কিন্তু এখানে 2টা পার্ট আছে, এই জন্য অনেকে গুলাই ফেলতে পারেন। 2টা পার্ট থাকলে কি করতে হবে আমাদের, মানে শেখানো কি ছিল যে যেটার মানগুলো দেওয়া আছে, সংখ্যাগুলো দেওয়া আছে, ওইটার আগে ক্যালকুলেশন করে ফেলতে হবে, তারপরে ওইখান থেকে যে সংখ্যাটা পাওয়া যাবে এই সংখ্যাটা নিয়ে আসে প্রথমটার সাথে পার্সেন্টেজ বাড়ি করতে হবে। এখন আবার এখানে আবার x% দিয়েও করা যায়। 20-এর x% সমান এত, তাহলে কিন্তু এখানে সময় বেশি লাগবে। আর মুখে করার জন্য যে লজিকটা দরকার সেটা তো আমি একটু আগে সুন্দর করে বুঝাই দিলাম, x-এর y% ইকুয়াল টু y-এর x%, একই জিনিস। তাহলে এই পাশে 1 গুণন 20% আছে, তাহলে এই পাশে 20 গুণন কত পার্সেন্ট হবে? এত সুন্দর একটা জিনিস দেখাই দিলাম, গুরুত্ব বুঝলেন না? ধরতে পারতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু মাথা কাটান আর সময় দিবেন, এখনই পারতে হবে এরকম না, কিন্তু পরীক্ষা নিলে বা পরবর্তীতে যাতে আগামী ক্লাস করতে গেলে আবার এগুলো জিজ্ঞাসা না করেন, কারণ সামনে আমাদের এখন এর পরের ক্লাসে আমরা তো অনেক প্রশ্ন স্কিপ করে কঠিন অঙ্কে যাব। আজকে বেসিক দেখে বেসিক বোঝাচ্ছি। 103 নম্বরে দেখেন, 103 নম্বর দাও। বলছে 250 টাকার 0.5%-এর সাথে 100 টাকা যোগ করলে কত টাকা হয়? তাহলে 0.5% মানে আগে বিষয়টা বুঝতে হবে। আচ্ছা 0.5% বাদ দেন, মনে করেন 1% হলে কি হতে পারেন? তো এই যে 250-এর ধরেন 10% হলে কত হইতো? 10% মানে 10 ভাগের 1 ভাগ, মানে তখন হইতো 25 টাকা। তাহলে 1% হলে কত হইতো? 1% হলে আরো 10 ভাগের 1 ভাগ, 2.5 টাকা। তাহলে 0.5% হলে কত হবে? এই 2.5 টাকারও অর্ধেক, মানে 1.25 টাকা। এখন 0.5%-এর ক্যালকুলেশনটা অনেকে কাটাকাটি করে করতে যাবেন, সমস্যা নাই, কাটাকাটি করে করতে পারেন, তাহলে তো ভুল হবে না। কিন্তু যত আপনি লজিক দাঁড়া করাইতে পারবেন তত দ্রুত অ্যান্সার বাইর হবে। 250-এর 0.5%, তাহলে এটা কিভাবে হবে? 250 গুণন, এই দেখেন হাফ আছে না, পার্সেন্টেজ মানে এটা 100 গুণ করে দিবেন, তাহলে তো হয়ে গেল। তাহলে 2 দিয়ে 250-কে ভাগ করলে 125। এখন আরো 100 দিয়ে 125-কে কাটাকাটি করা যায়, কিন্তু এই তো বোকামি করা যাবে না। এই 100 দিয়ে কাটাকাটি করলে ডাইরেক্ট 1.25 আসে, এইটার সাথে 100 টাকা যোগ করলে কত হয়? 101.25 হয়। এটা তো না পারার মতো কিছু নাই, ঠিক আছে? ওকে, 104 নম্বর আমরা দেখেন, 104 তো করছি, 105 হয়, 105। 105 নম্বর বলছে, আজকে দেখেন তো পুরো ক্লাসটাতে তো ছোট অঙ্কগুলো করাইলাম, কিন্তু যে আইডিয়াগুলো দিলাম এগুলো কিন্তু নেক্সট ক্লাসে খুব কাজে লাগবে, তখন আমরা কিন্তু ফার্স্ট অনেক অঙ্ক করব। 105 নম্বর বলছে, একটা সংখ্যা 30% যদি 135 হয় তবে সংখ্যাটির 150% কত হবে? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন 30% এর ভ্যালু 135, এই যে 30% এটা সমান সমান 135। কার 30% জানি না, মনে করি এক্স এর, আবার ওই এক্স এরই 150% এর মান বাইর করতে বলতেছে।
তাহলে 30% সমান 135, তাহলে 1% সমান এই নিচে 30, 150% সমান 150। এই 0 0 কাটা 3 5 15, এই যে 5 হলো না, এই দেখেন কাটাকাটি করে তো 5-এ পাইলেন তাই না। 5 আর 135 গুণ করলে 5 5 25 5 হাতে 2, 5 3 65 আর 2 67, 675। এই কাজটা যদি আমরা স্মার্টলি করতে চাই তাহলে কিভাবে করব, আমরা ডাইরেক্ট 135 গুণন 5, তাহলে 5 3 65, 5 5 25, 675, এইটুকু করলে হয়ে যাবে। কেন হবে, কারণ 30% এর ভ্যালু যাই হোক 150% এর ভ্যালু তার থেকে 5 গুণ বেশি হবে। এইটা ঐকিক নিয়মের প্রথম ক্লাসে কম্পারিজনের দেখাই দিয়েছিলাম সুন্দর করে, ঠিক আছে। 5 দিয়ে গুণ করলে ডাইরেক্ট অ্যান্সার। ওকে, তাহলে সে 109 নম্বর অঙ্ক করে, আচ্ছা 108 নম্বর আর 9 নম্বর এই দুটো করে দিয়ে আজকে ক্লোজ করে দিব। এটা কি ইংলিশে দিছো? 108 নম্বর, 108 নম্বর বলছে যদি 220 এর 15% x এর 6% হয় তবে x এর মান কত? 108, তা হয়েছে কি? আচ্ছা বাদ আমি লিখে দিতেছি। তো আজকে এই পর্যন্ত রাখতেছি, সমস্যা নাই। আমরা প্রশ্ন ইনপুট দেওয়া শেষ হয়নি তো, অতগুলো প্রশ্ন ইনপুট দিতে যায় সবগুলো করাই দিলাম না। তো আজকে এই পর্যন্ত রাখতেছি, আগামী ক্লাসে আমরা 108 9 এই দুটো করাই দিব, সমস্যা। আচ্ছা 9 দিই, 9টা করে দিই, তাহলে তো আর 108 তো লিখে করে দেওয়া যাবে। তো 9টা দাও আগে। 109 বলতেছে যে 40 এর 15% হলো অপর একটি সংখ্যার 25% এর থেকে 2 বড়, অপর সংখ্যাটি কত? তাহলে 40 এর 15% মান বার করে নিব। তাহলে 40 এর 15%, 40 আর 15 গুণ করলে 600, 600কে 100 দিয়ে ভাগ করলে 6 হয়। আপনার লেখালেখি কাটাকাটির থেকে এইভাবে বেশি স্মার্টলি হবে। তাহলে এই 40 এর 15% 6, এই 6 সংখ্যাটা হচ্ছে অন্য একটা সংখ্যার, অজানা একটা সংখ্যা, এই সংখ্যাটার 25% এর থেকে 2 বড়, মানে 2 বেশি। তাহলে 2 যোগ করলে সমান 6 হবে। তাহলে 2 যোগ করার পরে যদি 6 হয়, যোগ করার আগে কত ছিল? যোগ করার আগে 4 ছিল। তাহলে 25% সমান যদি 4 হয় তাহলে 100% সমান 16 হবে না? আচ্ছা, এখন যদি আমরা বলি যে ধরি সংখ্যাটা x, তাহলে x এর 25% প্লাস 2 সমান সমান 6, সমান সমান 6 না দিয়ে এটা ডাইরেক্ট লেখা যায় 40 এর 15%। তাহলে এখানে x এর 25% গুণন 25/100, কাটাকাটি করলে 1/4 প্লাস 2 ছিল না, এটা ওই পাশে যে 6 - 2 হবে। তাহলে x সমান সমান এই যে 4 গুণন 4 সমান সমান 16। এটা হচ্ছে x ধরে লেখার সিস্টেম। মানে এইটাই সবাই খুঁজেন, যখন আমি একটু মুখোমুখি করার ইয়া দেখি তখন মাথার উপর দিয়ে এইটা দরকার। তো এইরকম সমাধান তো আমাদের বইয়ে দেওয়াই আছে, বই পড়তে হবে বিষয়টা এরকম না। আমরা তো এরকম x ধরে সমাধান অনেক অনেক করতেছি, আরো করব। একটু ইনোভেটিভ বা নতুন কি, মানে মুখে মুখে করার কিভাবে যাবে। তাহলে 40 এর 15% 6 হয়, এখন বলতেছে অজানা একটা সংখ্যার 25% নিলাম, এই 25% এর থেকেও এই 6 হচ্ছে 2 বড়। তাহলে এই 2 যদি বড় হয় 6, তাহলে 2 বাদ দিলে কত হবে? 4, 4 হবে 25%, 25% 4 হলে 100% হবে 16। তাহলে 108 নম্বরটা, 108 নম্বর দিছো? আচ্ছা 108 নম্বরটা দেখেন। 108 নম্বর প্রশ্ন বলতেছে যে যদি 220 এর 15%, 220 এর 15% এইটা কত? x এর 6% হয়, x এর 6% হয়, তাহলে x এর ভ্যালু কত? এরকম প্রশ্ন এক লাইনে লিখে করবেন, আলাদা আলাদা করে করতে যাবেন না। কারণ এক লাইনে করলে দেখেন নিচে একটা 100 পাবেন, নিচে একটা 100, এই 100 ডাইরেক্ট বাদ দিয়ে দিতে পারবেন। এই যে এর পরে 6 আছে না, এখন এই 6টাকে এই পাশে নিয়ে আসে ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে 6 এর সাথে এখানে কাটাকাটি করি, 3 5 15, 2 দিয়ে হলে 110, 5 আর 110 কাটাকাটি করলে হচ্ছে 550। তাহলে 108 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 550। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসে আমরা পদ্ধতি 3 শতকরা হার বের করব। আগামী ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে অলমোস্ট 100টা অঙ্ক করব। কেন 100টা অঙ্ক করব? কারণ আমরা অনেকগুলো অঙ্ক স্কিপ করব। ঠিক আছে, কেন স্কিপ করব? কারণ ওই নিয়মের বেসিক অঙ্কগুলো আমরা আজকে শেষ করে ফেললাম। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।